আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আমাদের গণিত ক্লাসে। তো তোমরা শুরুতে একটু জানায় দাও যে সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং ভিডিও ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, একটু জানায় দাও টিচার ইনবক্সে। যারা সালাম, কেমন আছো একটু জানাও। ওকে, ঠিক আছে, সবকিছু যেহেতু ক্লিয়ার, চলো চলো আমরা শুরু করব তাহলে। তো আজকে আমাদের গণিতের চ্যাপ্টার 4 দিয়ে শুরু হবে আর কি। তো চ্যাপ্টার 1 দিয়ে শুরু না করে আমরা 4 দিয়ে শুরু করতেছি, যাতে তোমাদের রিলেট করতে সুবিধা হয় আর জিনিসগুলো বুঝতে পারো। তো আমাদের আজকে শুরু হবে M27 and 28। তো চলো শুরু করা যাক। আমি তোমাদের সাথে আছি মাহমুদুল হক আদিব, পড়াশোনা করতেছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ন্যানোম্যাটেরিয়ালস অ্যান্ড সিরামিক কৌশল বিভাগে। তো চলো আজকের লেকচার শুরু করা যাক। ওকে, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলো, তো শুরুতেই আমরা যে জিনিসটা দেখব যে বীজগণিত আসলে কি, বা বীজগণিতের ক্ষেত্রে প্রতীক ও চলক এই জিনিসটা কি। মানে বীজগণিত হচ্ছে গণিতের একটা শাখা আর কি। মানে গণিতের অনেকগুলো শাখা আছে, যেমন আমরা ছোটবেলা থেকে পাটিগণিত পড়ছি, তারপর আমরা জ্যামিতি পড়ছি। এরকম বীজগণিত হচ্ছে একটা শাখা, যেটার ইংরেজি নাম হচ্ছে অ্যালজেব্রা। তো এই যে বীজগণিত হচ্ছে গণিতের একটা শাখা বা ম্যাথমেটিক্সের একটা নতুন ব্রাঞ্চ তুমি বলতে পারো। তো এইটার ফাউন্ডারকে, এটা আমাদের আর কি একটু জানা প্রয়োজন আর কি। তো আমরা যদি বলি, তো এই অ্যালজেব্রা বা বীজগণিত, এই অ্যালজেব্রার ফাদার হচ্ছে মুহাম্মদ মুসা আল খোয়ারিজমি। মুসা আল খওয়ারেজমি। তো বানানটা আর কি একটু আরবি বানান। তো তোমরা খোয়ারিজমি বানানটা দেখে নিবা। মানে মুসা আল খোয়ারিজমি, তিনি হচ্ছেন মিশরের একজন গণিতবিদ ছিলেন। তিনি হচ্ছেন বীজগণিতের প্রবক্তা। তো এই বীজগণিত আমাদের কেন লাগবে? তুমি যেই মনিটরে বা যে মোবাইলে ক্লাস করতেছো, এটার যেই অ্যালগোরিদম, এই অ্যালগোরিদমটা আসলে এই বীজগণিত থেকে আসছে। তো আমরা যেটা পড়বো এখন, এই বীজগণিত থেকেই অ্যালগোরিদমের তোমার সৃষ্টি হয়েছে। বা এই বড় বড় যে কম্পিউটার তুমি দেখতেছো, বা এখন যে যে সমস্ত টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট আমাদের হচ্ছে, এটার ফল কিন্তু আমাদের বীজগণিত থেকেই আসা আর কি। মানে বেস হচ্ছে আমাদের বীজগণিত। তো এই বীজগণিত আমাদের শেখা লাগবে, প্লাস জানা লাগবে। তো এতটুকু পর্যন্ত যা যা বলছি, এই জিনিসগুলো বুঝছো কিনা একটু বলো। সাবিত, স্লাইড তুমি পেয়ে যাবে, সমস্যা নেই ভাইয়া, ক্লাস শেষে স্লাইড তুমি পেয়ে যাবা। তো স্ক্রিনশট মারা লাগবে না। তাহলে অবশ্যই আমাদের ফাদারের কথা মনে রাখতে হবে, মানে বীজগণিতের যে ফাউন্ডার বা ফাদার, যার মাধ্যমে আমরা বীজগণিত পেয়েছি বা গণিতের একটা শাখা হিসেবে যুক্ত হয়েছেন, মুসা আল খোয়ারিজমি। তো চলো এখন আমরা একটু পড়াশোনায় চলে যাই। তো এখানে দেখো, আমাদের বীজগণিতের প্রতীক ও চলক নিয়ে কিছু কথা বলা হচ্ছে। তো সবকিছুই গণিতের সবকিছুর ভিতরেই আমাদের কিন্তু প্রতীক আর চলক বা এই টাইপের জিনিসপত্র লাগবে। ম্যাক্সিমাম কেসে প্রতীক আমাদের লাগবে। যেমন তোমাদেরকে যদি জিজ্ঞাসা করি যে যোগ বলতে তুমি কি বুঝো, মানে যোগের প্রতীক কোনটা দ্বারা প্রকাশ করো। মনে করো তুমি দুটা সংখ্যাকে যোগ করতে চাও, 2 ও 3 যোগ করবা। হ্যাঁ, তো এটাকে কি তুমি সবসময় লিখো যে 2 ও 3 এর যোগ, 2 ও 3 এর যোগ, এরকম বাংলা কথায় কি লিখো সমান 5, এরকম লিখো, মানে যোগফল আর কি সমান 5 এরকম লিখো? নাকি তুমি লিখো 2 + 3 = 5? কোনটা লিখো? অবশ্যই নিচেরটা লিখো। তার মানে এখানে কিন্তু আমরা একটা সিম্বল বা প্রতীক ব্যবহার করছি। এই প্লাসটা এই প্লাস সিম্বলটা আমাদের যোগের প্রতীক। ঠিক সেম ভাবে এটা আমাদের যোগের প্রতীক। প্রতীক ঠিক একইভাবে আমাদের কিন্তু ভাগের প্রতীক আছে, গুণের প্রতীক আছে, আরো অনেক রাশির কিন্তু আমাদের প্রতীক আছে। তো তার মানে কোনো একটা অপারেশন করতে বা কোনো একটা ম্যাথমেটিক্যাল হিসাব করতে আমাদের কি ইউজ করা লাগে? প্রতীক ইউজ করা লাগে। যেমন এখানে আমরা 2 এবং 3 লিখছিলাম, এই 2ও কিন্তু আমাদের একটা ম্যাথমেটিক্যাল কি সিম্বল বা প্রতীক। 2 কিন্তু আমাদের একটা প্রতীক, 3 কিন্তু আমাদের একটা প্রতীক। যেমন মনে করো তোমার কাছে 3টা আপেল আছে, এটাকে তুমি 3 দ্বারা প্রকাশ করো। তো এটা, এই যে তোমার কাছে 3টা আপেল ছিল, সেটার একটা প্রতীক বা ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনের মেথড না। তো এই সংখ্যাগুলোকেও কিন্তু আমরা প্রতীক বলে থাকি। যেমন 1 2 3 4 5 6 7 8 9 এবং 0, এই 10টা প্রতীকের মাধ্যমে কিন্তু আমরা পুরো সংখ্যাগুলোকে রিপ্রেজেন্ট করতে পারি। তো আশা করি তোমরা বুঝতে পারছো প্রতীক জিনিসটা কি। তো বীজগণিতের ক্ষেত্রে তোমরা সবসময় মাথায় রাখবা যে এখন থেকে বীজগণিত পড়া যেহেতু আমাদের শুরু হচ্ছে,
বীজগণিতের ক্ষেত্রে আমরা সব কিছুই হচ্ছে ইংলিশে লিখি আর কি, যেমন 1 2 3 1 2 3 বাংলায় না লিখে আমরা লিখবো হচ্ছে সবকিছু ইংলিশে। আর এই যে যেমন সংখ্যা আছে আমাদের 9টা সংখ্যা আছে 0 1 2 3 4 5, এগুলো হচ্ছে আমাদের প্রতীকও কিন্তু 5 6 7 8 9, এইগুলো হচ্ছে আমাদের প্রতীক। তারপর আমাদের চিহ্ন আছে প্লাস মাইনাস গুণ ভাগ, তারপরে মনে করো এ আছে বি আছে সি আছে ডি আছে, এরকম অনেক কিছু আছে আমাদের। এগুলোকে চাইলে আমরা এক একটা প্রতীক বলতে পারি। হ্যাঁ, যে দেখো কি বলছে, বীজগণিতের কোনো নির্দিষ্ট বা পরিবর্তনীয় মান প্রকাশক চিহ্নকে বীজগণিতের প্রতীক বলে। যেমন দেখো 1 2 3 4, এখানে যে 9টা আমি লিখছি 0 থেকে 9 পর্যন্ত 10টা সংখ্যা আমি লিখছি, এগুলোর কিন্তু মান নির্দিষ্ট, এটাও আমাদের প্রতীক। আবার মনে করো এখানে এ বি সি ডি ই লিখছি, 5টা আমি হচ্ছে অ্যালফাবেট লিখছি, এই অ্যালফাবেটগুলা কিন্তু আমার নির্দিষ্ট না। মানে আমি বলতে পারি যে এ সমান 10, ধরো আমি তোমাকে বললাম যে ভাইয়া দেখো তো এ সমান যদি 10 হয়, বি সমান যদি 15 হয়, আবার তুমি বলতে পারো যে ভাইয়া আমি চাইলে ধরতে পারি এ সমান 11। তো এই এ বি সি ডি ই এইগুলোর মানও কিন্তু চাইলে চেঞ্জ হইতে পারে। তো এইরকম যে সমস্ত রাশি আছে যে বীজগণিতে কোনো নির্দিষ্ট বা পরিবর্তনীয় মান প্রকাশক চিহ্নকে বীজগণিতের প্রতীক বলে, এগুলো হচ্ছে আমাদের প্রতীক। মানে তুমি যে কোনো কিছুকে সিম্বল হিসেবে বলতে পারো। যেমন তুমি বলতে পারো চাইলে যে এক্স ওয়াই জেড ইত্যাদি, মানে যার মান চেঞ্জ হয়। জুনাইরিয়া ম্যাথমেটিক্যাল মানে হচ্ছে গাণিতিক ভাবে আর কি। হ্যাঁ বলতে পারো, এটা হচ্ছে আমাদের ব্র্যাকেট আর কি, ফার্স্ট ব্র্যাকেট, এটাকেও একটা প্রতীক বলতে পারি আমরা। ওই চিহ্নটা রিদওয়ান, ওই তুমি যেটা বলছো প্লাস, প্লাস হচ্ছে আমাদের প্রতীক, যোগের প্রতীক, বাট এটাকে আমরা বলি কিন্তু প্লাস। প্লাস মানে আমরা বলি অ্যাডিশন সিম্বল, শুধু অ্যাডিশন বলতে পারবা না, অ্যাডিশনাল সিম্বল। হ্যাঁ আজকের ক্লাস শেষে তোমাদের হচ্ছে নেক্সট, গত ক্লাসের হচ্ছে যেই ক্লাসটা করছো ওটার এক্সাম দেওয়া লাগবে। আজকের ক্লাসের এক্সাম হচ্ছে তোমার নেক্সট ক্লাসের সাথে হবে। ওকে, দেখো এই জিনিস প্রতীক আর হচ্ছে প্রতীকের সংজ্ঞাটা তোমরা বুঝছো কিনা একটু জানাও, যে বীজগণিতে কোনো নির্দিষ্ট বা পরিবর্তনীয় মান প্রকাশক চিহ্নকে বীজগণিতের প্রতীক বলে। ঠিক আছে, প্রতীক মানে সিম্বল। রাফিদা, হ্যাঁ করতে পারো, নোট করলে সমস্যা নাই। ওকে, তারপরে দেখো আমাদের বলছে চলক। চলকের ইংরেজি হচ্ছে ভ্যারিয়েবল। ওকে, চলক আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট, বীজগণিতের জগতে চলক আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ভ্যারিয়েবল, আগে ছিল আমাদের সিম্বল, এটা হচ্ছে এই যে ভ্যারিয়েবল। চলক বা ভ্যারিয়েবল হলো এমন একটি অক্ষর যার মান পরিবর্তনশীল। মনে করো যে তুমি কোনো একটা কিছুর মান দেখলা, যে তোমার একটা মানে গাণিতিক এক্সপ্রেশনে বা হচ্ছে ধরো যে সরি প্রতীকের ভিতরে বা কোনো একটা প্রতীক তুমি পাইছো এমন যেটার মান চেঞ্জ হইতে পারে, মানে এক একটা সময় এক এক রকম হইতে পারে, এই টাইপের রাশিকে আমরা বলি হচ্ছে চলক। যেমন দেখো এখানে কি বলছে, চলক বিভিন্ন মান ধারণ করতে পারে, তাই চলকের মান নির্দিষ্ট নয়। মনে করো তুমি বলছো যে ধরো কোথাও এরকম লেখা আছে যে 2x প্লাস 3, 2x প্লাস 3 লেখা আছে, এখানে y সমান মনে করো 2x প্লাস 3 লেখা আছে। এটা কি, এটার পরিচয় কি, এই সব কিছু আমরা হচ্ছে শিখবো আস্তে ধীরে, আমরা কোনো সমস্যা নেই, আমরা বলবো। মনে করো তোমার কাছে লেখা আছে y সমান 2x প্লাস 3, এখানে তুমি কি করতে পারবা, একটা বক্স বানাইতে পারবা। দেখো এখানে তুমি একটা বক্স বানাইতে পারবা। এই বক্সের ভিতর কি করব আমরা, খেয়াল করো, এখানে আমরা x রাখতেছি, এখানে আমরা y রাখতেছি। এখন এখানে আমরা x এর বিভিন্ন মান বসাবো ইচ্ছা মতো, তোমার ইচ্ছা মতো। তুমি মনে করো x এর মান ধরে নিলা 0, x এর মান যদি তুমি 0 ধরো, তাহলে এখানে যদি 0 বসাও ভাইয়া, y এর মানটা কত পাবা, এখানে 2 × 0 + 3, মানে y এর মান আমার কত আসবে, 3 আসবে। x এর ভ্যালু মনে করো তুমি 1 বসাইলা, তাহলে y এর ভ্যালু কত পাবা, দেখো 2 × 1 + 3, y এর ভ্যালু কত পাবা, 5। তারপরে মনে করো তুমি x এর ভ্যালু 2 বসাইলা, তাহলে y এর ভ্যালু কত পাবা, 2 × 2 মানে 4 + 3, 4 আর 3 কত হয় ভাইয়া, 7। এইভাবে তুমি x এর বিভিন্ন মান দিচ্ছ আর y এর বিভিন্ন মান পাচ্ছ। 3 বসালে কত হবে, 3 × 2 = 6 আর 3 = 9, 4 বসালে কত হবে, 4 × 2 = 8 আর 3 = 11। দেখো x এর বিভিন্ন মান বসাচ্ছ, y এর বিভিন্ন মান পাচ্ছ। তো এখানে এই x কে
আমরা বলতেছি হচ্ছে চলক। এই এক্স হচ্ছে আমাদের চলক, মানে যার মান হচ্ছে নির্দিষ্ট নয়। এক্স হচ্ছে আমার চলক, চলকের বিভিন্ন মানের জন্য আমরা এখানে একটা রাশি পাবো। ওয়াই নামে কিছু একটা আছে আমাদের, মনে করো কিছু একটা, আপাতত কিছুক্ষণের জন্য ধরে নাও ওয়াই কিছু একটা। তো ওয়াই এর দেখো বিভিন্ন মান পাচ্ছি। তার মানে কোন একটা বীজগাণিতিক রাশির ভিতরে আমরা যদি এমন কিছু পাই যে চলক হলো এমন একটি অক্ষর, মানে যার মান পরিবর্তনশীল। এক্স হচ্ছে একটা অক্ষর না, এর দেখো এখানে আমরা লিখে রাখছিলাম প্রতীকের ভিতরে, এই যে এক্স ওয়াই জেড। এক্স হচ্ছে একটা অক্ষর যার মান পরিবর্তনশীল। দেখো পরিবর্তনশীল, আমরা বিভিন্ন মান ধরতেছি। ধরলে দেখো একটা অন্য একটা অক্ষরের মান চেঞ্জ হয়। তো যেই অক্ষরের জন্য আরেকটা অক্ষরের মান চেঞ্জ হচ্ছে, মানে এই যে যাকে পরিবর্তন আমরা করতেছি, এইটাকে আমরা বলতেছি হচ্ছে চলক। একটু পরে জানতে পারবা যে দুটাই হচ্ছে আমাদের চলক, আমরা ব্যাখ্যা করব, কোনো সমস্যা নেই। দেখো এই জিনিসটা বুঝছো কিনা? হুমায়রা, হ্যাঁ তুমি বলতে পারো, চলক বলতে পারো সবগুলোকে। দেখো এই জিনিসটা বুঝছো কিনা? জাবাদ, অনেক ধরনের প্রতীক আছে, এই জিনিসটা বুঝছো কিনা সবাই একটু জানাও। আর রইসুল, তুমি ওইটাকে অ্যাজাম্পশন করতে পারো, ওটাকে চলক বলতে পারো, সমস্যা নাই, মানে ম্যাথ হিসেবে। হ্যাঁ আমরা রিপিট করতেছি, দেখো চলকের ডেফিনেশন হচ্ছে, চলক আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, চলক বা ভ্যারিয়েবল। সেটা হচ্ছে এমন একটি অক্ষর, চলক হচ্ছে এমন একটি অক্ষর যার মান পরিবর্তনশীল। যার মান পরিবর্তনশীল মানে কি? তুমি চাইলে এই এক্স এর মান যা ইচ্ছা তাই বসায় নিতে পারো, মানে তুমি যা ইচ্ছা তাই চিন্তা করতে পারো, এরকম কিছু একটা, মানে যেটার মান ধরো তুমি নিজের ইচ্ছা মতো বসাইতে পারতেছো। এইরকম রাশিগুলোকে আমরা বলতেছি হচ্ছে চলক, বা এরকম অক্ষরগুলোকে আমরা বলতেছি চলক, যার মান ইচ্ছা মতো আমরা মান ধরতে পারি, ইচ্ছা মতো যার মান ধরা যায়। ধরা যায় মানে হচ্ছে অ্যাজাম্পশন করা যায়। ওকে, চলক বিভিন্ন মান ধারণ করতে পারে, তাই চলকের মান নির্দিষ্ট নয়। দেখো চলক বিভিন্ন মান কিন্তু ধারণ করছে, তাই চলকের মান নির্দিষ্ট না। তুমি বলতে পারবে না এখানে এক্স এর মান কত পার্টিকুলারলি। এক্স এর মান যখন 0 হয়, ওয়াই এর মান তখন 3 হয়, মানে এক্স এর মান যখন 0 হয় ওয়াই এর মান 3 হয়, এক্স এর মান 1 হলে ওয়াই এর মান 5 হয়, এক্স এর মান 2 হলে ওয়াই এর মান 7 হয়, এরকম চলতে থাকতেছে। রাফসান, চলক অনেক কাজে লাগে, আমরা আস্তে আস্তে বড় হতে হতে জানতে পারবো। লাবিব, বক্সে কিছুই নাই ভাইয়া, এদিক বরাবর এক্স এর মান ধরছি আর ওয়াই এর মানগুলো নিচে লিখছি। দেখো বুঝো কিনা? ওয়াই এর মান যদি তুমি ইচ্ছা মতো বসাও, তাহলে তখন তুমি এক্স এর মান পাবা। ঠিক আছে, ওয়াই এর মান মনে করো তুমি 0 ধরলা, বা ওয়াই এর মান যদি তুমি 3 ধরো, এক্স এর মান তুমি কত পাবা? এই যে উপরের এই যে রাশিটা আমরা লিখছি, এই রাশির রেসপেক্টে এক্স এর মান তখন 0 পাবা, মানে উল্টা। এখানে যদি ওয়াই এর মান 5 ধরো, এক্স এর মান পাবা 1। সরি, এটা আমরা আস্তে আস্তে আরো আগাবো, সমস্যা নেই। আপাতত ডেফিনেশন দুটো আমাদের জানা লাগবে, বাকি সব জিনিসপত্র আমাদের ক্লিয়ার হয়ে যাবে, শুধু সাথে থাকো আর কি কিছুক্ষণ। না রিদওয়ান, না, তখন তখন এক ভ্যারিয়েবল হয়ে যায় না ভাইয়া, এক্স ভ্যারিয়েবল। ওকে চলো আমরা সামনে আগাই, আমরা ক্লিয়ার করতেছি। দেখো এখানে আমাদের তিনটা 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 করে ম্যাথের কাঠি আছে, দিয়ে আমরা একটা স্ট্রাকচার বানাইছি। হ্যাঁ, এখানে প্রথমে আমরা একটা সি বানাইছি, মানে এখানে কি করছি আমরা সি বানাচ্ছি আর কি, সি ইংরেজি অক্ষর সি বানাচ্ছি। দেখো জিনিসটাকে কিভাবে আমরা প্রকাশ করতে পারি, মনে করো সি বানাচ্ছি, এখন সিটা একটু নতুন স্টাইলে বানাচ্ছি, এরকম এরকম সি, মনে করো এরকম দেখতেছি। ঠিক আছে, তাহলে সি বানাইতে আমার কতগুলো কাঠি লাগবে? দেখো 1 2 3, তিনটা কাঠি লাগছে প্রথমে। তারপরে আমরা দেখো ডাবল সি বানাইছি, ডাবল সি বানাইতে আমার কতগুলো কাঠি লাগছে? আমরা যদি গুনি, চিত্র 1-এ আমাদের কাঠি লাগছে হচ্ছে 3টা, এই যে 1টা 2টা 3টা, 1 2 3। চিত্র 2-এ আমাদের কাঠি লাগছে কতগুলো? দেখো 1 2 3 4 5 6, এখানে লাগছে আমাদের 6টা। তারপরে আমাদের কতগুলো লাগছে দেখো, তোমরা একটু বোঝার চেষ্টা করবা। 3টা যখন আমরা বানাইছি, প্রথমে বানাইছিলাম আমরা কয়টা? একটা সি। তারপর বানাইছি কয়টা? 2টা সি। একটা সি বানাইতে আমাদের কাঠি লাগছে হচ্ছে 3টা। 2টা সি বানাইতে আমাদের কাঠি কতগুলো লাগছে? 6টা। 3টা সি বানাইতে আমাদের কাঠি কতগুলো লাগতেছে দেখো তো, 1 2 3 4 5 6 7 8 9, 9টা। এখন যদি তোমাদেরকে আমি প্রশ্ন করি, 4টা পরপর সি বানাইতে আমাদের কতগুলা কাঠি লাগবে বলো তো?
4টা সি বানাইতে, দেখো একটি সি বানাইতে কাঠি লেগেছে 3টা, যেটাকে আমরা বলতে পারি 3 × 1। 2টি সি বানাতে কাঠি লাগছে কতগুলো, আমাদের 6টা, যেটাকে আমরা বলতে পারি 3 × 2টা। ঠিক একইভাবে 3টা সি বানাইতে আমাদের কাঠি লাগছে কতগুলা, 9টা, 9কে আমরা বলতে পারি 3 × 3। এখন তোমাদেরকে জিজ্ঞাসা করছি 4টা বানাইতে কতগুলো লাগবে। ভেরি গুড, অনেকে উত্তর দিছো 12টা। আমাদের এখানে হচ্ছে প্রত্যয়, সাফওয়ান, তারপর হচ্ছে লাইবা, আমরিন, তারপর হচ্ছে রিফা, রাফা, তারপর হচ্ছে লাবিব, দৃষ্টি, জারিন, রিদওয়ান, ফাতেমা, তারপর হচ্ছে নুভা, সোয়া, রামিজা। অনেকে বলছে 12টা, আরও অনেকে, তাসফিয়া, অনেকে বলছে 12টা। ভেরি গুড ভাইয়া। দেখো তার মানে আমাদের এখানে যদি আমরা এই জিনিসটা একটু পর্যবেক্ষণ করি তাহলে বুঝতে পারবো যে 4টি সি বানাতে কাঠি লাগবে কতগুলো আমাদের। দেখো আমরা এখান থেকে অ্যানালাইসিস করে বের করব। 3টা করে তো কাঠি লাগেই আমার সি বানাইতে, যেহেতু 4টা বানাচ্ছি তাহলে একটা যখন বানাইছিলাম তখন 1 গুণ হয়েছিল, 2টা বানাইলে 2 গুণ হয়েছিল, 3টা বানাইলে 3 গুণ হয়েছে, 4টা বানাইতে হলে কত গুণ হবে, 4। তার মানে কতগুলো কাঠি লাগবে, 12টা। তার মানে এখন যদি তোমাদেরকে আমি প্রশ্ন করি যে n সংখ্যক সি বানাইতে, n সংখ্যক সি বানাতে কাঠি লাগবে কতগুলা, কতগুলা বলো তো ভাইয়া, n সংখ্যক সি বানাইতে কাঠি লাগবে কতগুলা। সাবিত বলছে 3n, তারপর হচ্ছে রিদওয়ান 3n, তারপর হচ্ছে তাসফিয়া, মাহদি, তারপর হচ্ছে ইমাম, আরো অনেকে বলছে, সঠিক উত্তর দিচ্ছে মুশফিক, অর্ক, ফারহান, সাফওয়ান, আরাফ। ভেরি গুড ভাইয়া। তার মানে n সংখ্যক সি বানাতে কাঠি লাগবে আমাদের 3nt। এই যে আমরা একটা অ্যানালাইসিস করে একটা রাশি লিখছি না, 3n মানে 3-এর গুণিতক, এখানে n কে আমরা কি বলতে পারি বলো। এই পুরো জিনিসটা হচ্ছে আমাদের একটা বীজগণিতিক রাশি। এই যে পুরো 3n লিখছি না আমরা, এই 3n হচ্ছে আমাদের একটা বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক রাশি। এখানে এই যে n আছে না, nটা কিসের উপর ডিপেন্ড করতেছে, আমরা কত সংখ্যক সি বানাবো। যদি একটা সি বানানো লাগতো তাহলে 3 × 1 লিখতাম, n এর ভ্যালু 1 হইতো। 2টা সি বানাইলে n এর ভ্যালু 2 হইতো। 3টা সি বানাইলে n এর ভ্যালু 3 হইতো। মানে এরকম করে চলতেছে। বুঝতে পারছো n এর পরিচয়টা কি হবে এখানে। n হচ্ছে কতগুলো আমরা সি বানাইতে চাচ্ছি, এটাই হচ্ছে আমাদের n। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। তাহলে এখানে n কে আমরা কি বলে দিতে পারবো, n কে কিন্তু আমরা চলক বলে দিতে পারবো, ভ্যারিয়েবল। ভেরি গুড সাবিত, এখানে আমরা এটাকে চলক বলে দিতে পারবো, চলক। চলক মানে n এর ভ্যালু কিন্তু পরিবর্তন হয়। মানে n এর ভ্যালু দেখো, যখন একটা বানাচ্ছ তখন 1, 2টা বানাচ্ছ তখন 2, একটা বানাইলে 1, 2টা বানাইলে 2, 3টা বানাইলে 3, 4টা বানাইলে 4, n সংখ্যক বানাইলে n। এটাই হচ্ছে আমাদের চলক। এখন দেখো চলক কি বুঝছো কিনা। অর্ক, জ্যোতি, রয়, হ্যাঁ ওটা হচ্ছে সহগ, তুমি যেটা বলছো। দেখো বুঝছো, তোমরা সবাই বুঝছো এই জিনিসটা। তাহলে এখানে চলক কি জিনিস বুঝতে পারছো, মানে যেটা হচ্ছে মান কিন্তু কি, যার মান পরিবর্তনশীল, চলকের বিভিন্ন মান ধারণ করতে পারে, মানে চলক বিভিন্ন মান ধারণ করতে পারে, তাই চলকের মান নির্দিষ্ট নাই। ঠিক আছে, এই জিনিসটা এর পরে আরেকবার একটু পড়বা তোমরা, তোমাদের পিডিএফ নোট দিয়ে দেওয়া হবে, তখন তুমি পুরো জিনিসটা রিলেট করতে পারবা। ঠিক আছে ভাইয়া, ওকে। তাহলে আমি জিনিসটা আমরা আবারও ডিসকাস করব, কোনো সমস্যা নেই। চলো সামনে আগাই, আস্তে ধীরে আগাই, তারপর আমরা দেখি। ভেরি গুড রাহা। দেখো এখন আমাদের আসতেছে হচ্ছে ধ্রুবক। ধ্রুবক কি জিনিস, ধ্রুবক হচ্ছে চলক হচ্ছে যার মান পরিবর্তনশীল। দেখো চলকের পরিচয় কি, চলক বা ভ্যারিয়েবলের পরিচয় হচ্ছে যার মান পরিবর্তনশীল। ওকে, ধ্রুবকের মান কি, মানে ধ্রুবকের পরিচয় কি, ধ্রুবক হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। ধ্রুবক হচ্ছে চলকের ঠিক উল্টা, সরি, যার মান পরিবর্তন হয় না, যার মান পরিবর্তন হয় না।
বা অপরিবর্তনীয়। ঠিক আছে, যার মান অপরিবর্তনীয় বা যার মান পরিবর্তন হয় না তাকে আমরা কি বলতেছি ভাইয়া? ধ্রুবক, বা এটাকে বলা হয় হচ্ছে কনস্ট্যান্ট। এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। ঠিক আছে, যার মান কখনোই কি হবে না? পরিবর্তন হবে না। এটা হচ্ছে আমাদের ধ্রুবক। যেমন মনে করো আমরা যদি এখানে লিখি, ধরো আমরা লিখলাম y সমান 3x প্লাস 2। এখানে কোনটার পরিচয় কি আমরা একটু বলে নিই, এটা আমরা ডিটেলসে আবারও যাব। এখানে দেখো, খেয়াল করো, এই x হচ্ছে আমাদের চলক বা ভ্যারিয়েবল, এই 2 কি? 2 হচ্ছে আমাদের ধ্রুবক। সাথে দেখো x এর সাথে মানে চলকের সাথে যে থাকে, চলকের সাথে কোন একটা চলকের সাথে যে গুণ তো চিনো ভাইয়া, মাল্টিপল বা মাল্টিপল। ঠিক আছে, মানে যে মাল্টিপ্লাইড আকারে থাকবে আর কি। গুণ বলতে আমরা মাল্টিপল বোঝাচ্ছি, মানে চলকের সাথে যে গুণ আকারে থাকে তাকে কি বলা হয় জানো? তাকে সহগ। তাকে বলা হয় হচ্ছে, তাকে সহগ বলা হয়। দেখো তো ভাইয়া, বুঝছো কিনা জিনিসটা? চলকের সাথে যে গুণ আকারে থাকবে তাকে সহগ বলা হবে। ধ্রুবক কি? দেখো, চলক বাদে এমনিতে যে পড়ে থাকবে সে হচ্ছে ধ্রুবক, যার মান কখনো চেঞ্জ হয় না। আর এই যে চলকের সাথে এক্স হচ্ছে আমাদের চলক, আমরা একটু মার্ক করে দিই, এক্স হচ্ছে এখানে চলক। আর এই যে এখানে আমাদের 3 আছে, 3 হচ্ছে আমাদের সহগ। দেখো, বুঝছো কিনা? কোএফিসিয়েন্ট, রিদওয়ান, সহগ হচ্ছে কোএফিসিয়েন্ট। আমরা যদি বলি কোএফিসিয়েন্ট, ওকে ভাইয়া, কোএফিসিয়েন্ট। সহগ মানে হচ্ছে কোএফিসিয়েন্ট। দেখো সবাই কি বুঝছো? ভ্যারিয়েবল অর্থ হচ্ছে চলক। চলক মানে হচ্ছে ভ্যারিয়েবল। চলক হচ্ছে আমাদের ভ্যারিয়েবল, এই যে আগে যেটা দেখছিলাম আমরা এখানে ভ্যারিয়েবল। ওকে, এটা হচ্ছে আমাদের চলক। আর যেটা আমাদের মান পরিবর্তন হয় না, এমনিতেই কনস্ট্যান্ট আকারে থাকে, সেটা হচ্ছে আমাদের ধ্রুবক বা কনস্ট্যান্ট। আর চলকের সাথে যে হচ্ছে আমাদের থাকে, মানে চলকের সাথে গুণ আকারে যে থাকবে, গুণ বা ভাগ আকারে, এনে গুণও বলতে পারো বা ভাগও বলতে পারো তুমি, ভাগ, গুণ বা ভাগ আকারে থাকে, তাকে আমরা কি বলি? আমরা সহগ বলে থাকি আর কি। ওকে, তো ভাগের বিষয়টা আমরা দেখবো, কোনো সমস্যা নাই। তো এটা হচ্ছে আমাদের সহগ বা কোএফিসিয়েন্ট। দেখো ভাইয়া, তোমরা বুঝছো কিনা এই জিনিসগুলো? ধ্রুবক, চলক, সহগ, এগুলো বুঝছো কিনা? ধ্রুবক, চলক, সহগ, একটু ঝটপট ভাইয়ারা জানাও যে এই জিনিসগুলো বুঝছো কিনা। ওকে, তোমরা অনেকে বলছো যে আরেকবার বলতে, তো তোমাদের জন্য আরেকবার আমি বলে দিচ্ছি। দেখো ভাইয়া, এই যে আমি একটা রাশি লিখছি y সমান 3x প্লাস 2, এটা হচ্ছে আমাদের একটা বীজগাণিতিক রাশি। ঠিক আছে, মনে করো বীজগাণিতিক একটা এক্সপ্রেশন লিখছি বা রাশি লিখছি আমি। এখানে আমাদের আছে কি 3x প্লাস 2। খেয়াল করো, এখানে আমাদের ছিল হচ্ছে 3x প্লাস 2। এখানে এক্স এর পরিচয় হচ্ছে আমাদের চলক বা হচ্ছে ভ্যারিয়েবল। চলক বা হচ্ছে ভ্যারিয়েবল মানে যার মান পরিবর্তনশীল, মানে যে হচ্ছে পরিবর্তনশীল। মানে তুমি এক্স এর মান যা ইচ্ছা তাই ধরতে পারবা, 1 ধরতে পারো, 2 ধরতে পারো, 3, 4, 5, 6, 7, মানে এইভাবে ধরতে পারো। এক্স এর বিভিন্ন মান ধরবা, তার ফলে ওয়াই এর বিভিন্ন মান পাবা। এটা আমরা দেখবো একটু পরে। এর সাথে দেখো আমাদের একটা 2 আছে, প্লাস 2 আকারে একটা 2 আছে। এই 2 এর পরিচয় হচ্ছে আমাদের, এই 2 এর পরিচয় হচ্ছে আমাদের ধ্রুবক। ধ্রুবকের মানে কি? ধ্রুবক মানে যার মান কখনো পরিবর্তন হয় না। আর এই যে চলকের সাথে আমাদের যেটা গুণ আকারে আছে ভাইয়া, সেটা হচ্ছে আমাদের সহগ। এটার পরিচয় হচ্ছে আমাদের কি ভাইয়া? এটার পরিচয় হচ্ছে আমাদের সহগ বা কোএফিসিয়েন্ট। সহগ, সহগ বা কোএফিসিয়েন্ট। ওকে, ধ্রুবকের ইংরেজি ভাইয়া এখানে লেখা আছে কনস্ট্যান্ট। তোমাদের তো বলেই দিছি, এই যে কনস্ট্যান্ট। ধ্রুবক হচ্ছে কনস্ট্যান্ট। ওকে ভাইয়া, ওয়াইও একটা ভ্যারিয়েবল ভাইয়া। ফাইমা বলছো ওয়াই কি? ওয়াইও কিন্তু আমাদের একটা চলক। তো আমরা এই জিনিস সম্পর্কে আরো
বিস্তারিত জানবো, সমস্যা নেই। যে ওয়াইও চলক এক্সও চলক এটা কিভাবে হয় ভাইয়া? ওয়াইও কিন্তু আমাদের একটা চলক। চলক দুই প্রকার আছে ভাইয়া, তোমাদেরকে একটু বলি। রনক দেখো ভাইয়া, এখানে লেখা আছে ধ্রুবক কি? যার মান পরিবর্তন হয় না ভাইয়া, ঠিক আছে? মানে যেটা পরিবর্তন হবে না সেটা হচ্ছে আমাদের হচ্ছে ধ্রুবক। এই দেখো হুমায়রা ভাইয়া, ধ্রুবকের সংজ্ঞা এখানে দেয়া আছে, দেখো এখানে লেখা আছে না, রূপনীল হয় না। ওকে, তাহলে সহগ হচ্ছে ভাইয়া ধ্রুবকের সাথে যে গুণাকারে থাকে, দেখো এখানে লেখা আছে, সহগের সংজ্ঞা লেখা আছে। মানে তোমাদের যত প্রশ্ন সব এখানে লেখা আছে ভাইয়া, জাস্ট একটু দেখো। ফার্জিন হ্যাঁ হইতে পারে, তুমি যদি ডিফাইন করো ওইভাবে তখন হবে। বাট কনভেনশন হচ্ছে আমরা এক্স ওয়াই জেড দ্বারা হচ্ছে চলক বা ভ্যারিয়েবলকে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে? সরি রিদওয়ান, ওটা হচ্ছে কোয়ান্টিটি। ওকে লাবিব ভাইয়া, দেখো সব লেখা আছে। সহগের ইংরেজি কি? এই যে কোএফিসিয়েন্ট ভাইয়া। ওয়াইও একটা চলক, এই যে লিখে দিছি, ওয়াইও একটা চলক। এক্স ওয়াই জেড কে চলক বলা হয়। চলক দুই প্রকার ভাইয়া, চলক হচ্ছে দুই প্রকার। চলক আমাদের হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্বাধীন চলক, স্বাধীন চলক, আর একটা মনে করো তোমাদের কি পরাধীন বা অধীন চলক, ঠিক আছে? অধীন চলক। এখানে তোমরা কি বলতে পারো, এই যে আমি একটা রাশি লিখছিলাম যে ওয়াই সমান 3x+2, এখানে কোনটা স্বাধীন কোনটা অধীন? মাহা না, এক্স এর মান 0 ধরলে ওয়াই এর মান 2 আসে ভাইয়া। এবিসি কি? এবিসি এখানে কিছুই না ভাইয়া। হুমায়রা, এই যে সহগের সংজ্ঞা এখানে আছে, এই দেখো বড় বড় করে লেখা আছে যে চলকের সাথে যে গুণ আকারে থাকে তাকে সহগ বলা হয়। দেখো তো বুঝছো কিনা? দেখো ধ্রুবক স্বাধীন না ভাইয়া, চলক দুই প্রকার, স্বাধীন চলক আর হচ্ছে অধীন চলক। মানে চলক বা ভ্যারিয়েবল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট। হ্যাঁ, ভ্যারিয়েবল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট মানে কি? ইন্ডিপেন্ডেন্ট মানে তোমার কাছে ধরো দুইটা চলক আছে এক্স আর ওয়াই, ঠিক আছে? যেমন আমি এখানে কি লিখছিলাম তোমাদের জন্য আরেকবার লিখি, ওয়াই সমান 3x+2। এখানে আমাদের চলক কে কে? প্রথমে আমাদের চলক বের করতে হবে। দেখো এখানে আমাদের চলক হচ্ছে এক্স আর ওয়াই, এরা দুজন হচ্ছে আমাদের চলক। এক্স আর ওয়াই হচ্ছে আমাদের চলক। এখন তোমাদেরকে আমি একটু পিছনে নিয়ে যাই, হ্যাঁ ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই। দেখো এক্স আর ওয়াই হচ্ছে আমাদের চলক। এখানেও দেখো আমাদের কিন্তু একটা বক্স বানানো ছিল, খেয়াল করছো? এই বক্সের কথা মনে পড়ছে তোমাদের? ওয়াই সমান আমরা কি লিখছিলাম? 2x+3 লিখছিলাম। এখানেও তো দেখো আমাদের কাছে কিন্তু দুইটা চলক আছে, একটা এক্স আর একটা কি ওয়াই। এখন তোমাদের কি কি মনে পড়ে, আমি প্রথমে এক্স এর বিভিন্ন মান ধরছিলাম না? এক্স এর মান মনে করো 0 ধরছিলাম, এক্স এর মান 0 এখানে বসাইছি। এক্স এর মান 0 বসাইলে ওয়াই এর মান কত পাইছিলাম? 3। তারপর আমি আবার কি করছিলাম, এক্স এর মান 1 ধরছিলাম, এক্স এর মান 1 ধরলে ওয়াই এর মান কত পাইছিলাম? 5। তারপর আমি আবার কি করছি, এক্স এর মান 2 ধরছি, এক্স এর মান 2 ধরলে ওয়াই এর মান কত পাইছিলাম? 7। এইটা যে আমরা পাইছিলাম, এখানে খেয়াল করো তো তুমি কোনটার মান ধরছিলা আগে? আমরা যেটার মান আগে থেকে ধরে নিব। মানে চলক মানে কি? যার মান পরিবর্তনশীল, চলকের বিভিন্ন মান ধারণ করতে পারে, মানে চলক বিভিন্ন মান ধারণ করতে পারে, মানে চলকে তুমি যে কোনো মান বসাই দিতে পারো। তাহলে শুরুতে আমরা কোন চলকের মান বসাইছিলাম? মানে শুরুতে বসাইছিলাম কোনটা? এক্স এর মান। মানে এক্স এর মান আমরা ধরে নিছিলাম, তারপর আমরা কি বের করছি? ওয়াই এর মান বের করছি। এই যে যেটার মান তুমি আগে আগে ধরে নিবা ভাইয়া, সেটা হচ্ছে আমাদের স্বাধীন চলক। তো এক্স এর মান যেহেতু আমি আগে আগে ধরে নিছি, তার মানে এক্স কে আমি স্বাধীনতা দিছি যে তুমি যা ইচ্ছা তাই হইতে পারো, তোমাকে আমি যা ইচ্ছা তাই ধরতেছি, অ্যাজাম্পশন করতেছি যে এক্স এর মান 1 হইতে পারে, 2 হইতে পারে, 0 হইতে পারে, 3 হইতে পারে। তাহলে আমার অধীন হয়ে গেল কে? দেখো তো ওয়াই কিন্তু আমার কষ্ট পেয়ে বসে আছে, কারণ কি? ওয়াই এর মান কিন্তু আমরা কেউ ধরতেছি না। যে কেউ বলো নাই তোমরা যে ভাইয়া ওয়াই এর মান 10 ধরেন, তাহলে দেখেন এক্স এর মান কি আসে। তার মানে ওয়াই আমার কি হয়ে যাচ্ছে? অধীন হয়ে যাচ্ছে। তার মানে যেই চলকের মান একসাথে যদি দুইটা বা তিনটা চলক থাকে, তুমি যেই চলকের মান ধরে নিবা আগে থেকে, সেই চলকটি বা সেই চলকগুলা হচ্ছে আমার স্বাধীন চলক। আর ওই যে স্বাধীন চলকের মান ধরার কারণে
আমার অন্য একটা চলকের যেই মান আসতেছে সেটা হচ্ছে আমার অধীন চলক ভাইয়া। দেখো তো তোমরা বুঝছো কিনা চলক জিনিসটা। ভেরি গুড রিদওয়ান, অনেকেই উত্তর দিছো, ভেরি গুড তোমাদের সবাইকে। অধীন চলক হচ্ছে ডিপেন্ডেন্ট। অধীন মানে হচ্ছে তুমি ধরো তোমার কাছে দুইটা চলক আছে, এখানে হচ্ছে এক্স আর ওয়াই, আমাদের কাছে দুইটা চলক এক্স ও ওয়াই, দুটো চলক। তো আমরা কি করতেছিলাম ভাইয়া, এক্স এর বিভিন্ন মান আগে থেকেই ধরে নিছি, মানে যেই চলকটার মান তুমি আগে থেকেই ধরে নিবা সে হচ্ছে তোমার স্বাধীন। কারণ দেখো তাকে তুমি যা ইচ্ছা তাই মান ধরতে পারতেছো। এখন এই যে স্বাধীন চলকের মান তুমি যা ইচ্ছা তাই বসাইতে পারছো, মানে এই যে উপরের বক্স, এই বক্সে তুমি কিন্তু মান যা ইচ্ছা তাই বসাইতে পারছো। কিন্তু এই নিচের বক্সের যে মানগুলা, এটা কি যা ইচ্ছা তাই আসছে? আসে নাই কিন্তু। এখানে যা যা ধরছো তার রেসপেক্টে এখানে সেই সেই মান আসছে। যেমন দেখো এক্স এর মান যখন জিরো, তখন ওয়াই সমান কত হয়েছে, 2 × 0 + 3, মানে কত আসছে, 3 আসছে। এর ফলে কিন্তু এখানে আমরা 3 লিখছি। তারপরে যখন এক্স এর মান তুমি ধরছো কত 1, তখন ওয়াই এর মান কত আসছে, 2 × 1 + 3, তখন কত পাইছো, 5 পাইছো ভাইয়া। দেখো তখন কিন্তু এই 5 আমরা এখান থেকে নিয়ে আসে লিখছি। তারপরে মনে করো এক্স এর মান যখন 2 ধরছো, তখন ওয়াই এর ভ্যালু কত আসছে, 2 × 2 মানে 4 + 3 কত হয়, 7। তার মানে এক্স এর মানটা তুমি আগে থেকে ধরে নিছো বা ধরতে পারতেছো, মানে ও স্বাধীন, এক্স হচ্ছে তোমার কাছে স্বাধীন। কিন্তু এক্স এর এই স্বাধীনতা দেওয়ার কারণে ওয়াই দেখো আমার অধীন হয়ে গেছে, ওয়াই ফিক্সড হয়ে গেছে। মানে এখানে বক্সের ভিতর তুমি যা ইচ্ছা তাই ভাইয়া লিখতে পারবা না। তার মানে স্বাধীন আর অধীন এখন বুঝছো কিনা একটু জানো। হ্যাঁ অর্ক জ্যোতি রয়, হ্যাঁ তুমি ধরলে তখন ওইটা স্বাধীন হয়ে যেত। মানে যেটার মান তুমি আগে আগে ধরে নিবা সে স্বাধীন, আর যেটার মান পরে ধরবা সে হচ্ছে অধীন। মানে যেটা মান আর কি পরে নেব আমরা আর কি, সেটা অধীন হয়ে যাবে। ওকে তোমরা সবাই বলছো ক্লিয়ার, ভেরি গুড। চলো আমরা সামনে আগাই। তাহলে এখানে তোমাদের পুরো জিনিসপত্রগুলো সব লেখা আছে, এটা ভালো মতো দেখবা যে কোনটা স্বাধীন কোনটা অধীন। মানে যাকে আগে আমরা ধরে নিই সে হচ্ছে স্বাধীন চলক বা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর যার মানের জন্য অন্য একটা ভ্যারিয়েবলের মান আমরা পাই, মানে যার মান ধরে নেওয়ার জন্য অন্য একটা ভ্যারিয়েবলের মান পাই, সে হচ্ছে আমাদের অধীন চলক বা ডিপেন্ডেন্ট। ওকে চলো আমরা সামনে আগাই। এখন দেখো এই যে বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক রাশির ডেফিনেশন কি, যে বীজগাণিতিক প্রতীক। দেখো আমরা আগে একটু একটা ডেফিনেশন দিই, বীজগাণিতিক রাশির হচ্ছে ডেফিনেশন, বীজগাণিতিক রাশি বা অ্যালজেব্রিক এক্সপ্রেশন বা অ্যালজেব্রিক কোয়ান্টিটি। ওকে অ্যালজেব্রিক কোয়ান্টিটি, অ্যালজেব্রিক কোয়ান্টিটি এটার ডেফিনেশন আমরা দেখব। মানে আমাদের বীজগণিতের প্রতীক, বীজগাণিতিক প্রতীক সহগ চলক ও ধ্রুবকের সমন্বয়ে গঠিত যে কোনো পদই বীজগাণিতিক রাশি। ওকে মানে মনে করো আমরা কিন্তু এখানে সব জানি যে প্রতীক, সহগ, চলক ও ধ্রুবক, মানে এগুলো একসাথে নিয়ে আমাদের কিছু একটা যদি আমরা তৈরি করে ফেলি, মনে করো কোনো একটা লাইন আমরা লিখছি বা কোনো একটা বাক্য আমরা লিখছি, সেটাই হচ্ছে আমাদের হচ্ছে বীজগাণিতিক রাশি। তো আমরা এখানে পদ না বলে খুব সুন্দর মতো বাক্য বলতে পারি, বাক্য, যে কোনো গাণিতিক বাক্য, গাণিতিক বাক্য, গাণিতিক বাক্য, যে কোনো গাণিতিক বাক্য, বাক্যই বা বাক্যকে বীজগাণিতিক রাশি বলে। ওকে ভাইয়া, তার মানে বীজগণিতের প্রতীক, সহগ, চলক ও ধ্রুবকের সমন্বয়ে গঠিত যে কোনো গাণিতিক বাক্যকেই বীজগাণিতিক রাশি বলে। এখানে দেখো অনেকগুলো বীজগাণিতিক রাশি আছে, এইগুলো দ্বারা কি প্রকাশ করা হয় এগুলো আমরা বের করব। এখানে প্রথমটা দেখো 9x আছে, এটা মানে কি, মানে 9কে x দ্বারা গুণ করা হয়েছে বা x কে 9 দ্বারা
গুণ করা হয়েছে। এটার বাংলা ব্যাখ্যা মানে এইগুলা দ্বারা কি বোঝায়, মানে তোমার কাছে বাংলা ব্যাখ্যা চাওয়া হচ্ছে। হ্যাঁ, যে 9x মানে তুমি কি বুঝো, x কে 9 দ্বারা গুণ করা হয়েছে, তাই তো ভাইয়া? দেখো তো বুঝো কিনা, এই জিনিসটা বুঝো কিনা, x এর 9 গুণ, বা তুমি বলতে পারো যে x কে 9 দ্বারা গুণ করা হয়েছে। বুঝছো তোমরা? তাসনুবা ইসলাম, ওটাকে চলক হিসেবে মানে ট্রিট করা যায়। আমরা অনেক পাটিগণিতের অঙ্কে মনে করি ক সমান দৈর্ঘ্য, খ সমান প্রস্থ, এগুলো ধরি না, তখন কিন্তু ক খ আমাদের চলক হয়ে যায়। আশা করি বুঝতে পারছো, জানাও একটু বুঝছো কিনা। এখানে তো গুণই হয়েছে ভাইয়া, 9x মানে কি শুধু গুণই হয়েছে। পরের লাইনে দেখো 2 নাম্বারটাই কি হয়েছে দেখো, 1 নাম্বারটা আশা করি তোমরা বুঝছো, 2 নাম্বারটাই দেখো আমাদের কি হয়েছে। 2 নাম্বারটায় আমাদের হয়েছে 5x এর 5 গুণ, মানে হচ্ছে x কে 5 দ্বারা গুণ ও x এর 5 গুণকে 3 দ্বারা যোগ, ও তারপর আমরা লিখতে পারি তারপর 3 যোগ করা হয়েছে, যোগ করা হয়েছে। দেখো তো বুঝছো কিনা, এই জিনিসটা বুঝছো কিনা 2 নাম্বারটা। 5x মানে কি, 5x প্লাস 3 মানে কি, x কে 5 দ্বারা গুণ করা হয়েছে, তারপরে কি করা হয়েছে, তারপর 3 যোগ করা হয়েছে। ওকে ওকে, বুঝছো কিনা একটু জানাও। হ্যাঁ, তারপরে চলো দেখি আমরা কি হয়েছে এখানে। পরেরটাই আমাদের দেখো কি আছে, যে 3 এর সাথে একে গুণ করা হয়েছে, মানে এ কে 3 দ্বারা গুণ ও তারপর বি কে 4 দ্বারা গুণ করে যোগ করা হয়েছে। যোগ করা হয়েছে, দেখো বুঝছো কিনা, পরেরটা বুঝছো কিনা। ওকে, তারপরে দেখো এখানে কি আছে, 3a ইন্টু বি ইন্টু 4c। ওকে, তাহলে এটাকে আমরা 4 নাম্বারকে কি বলতে পারি, আসো 4 নাম্বার থেকে আমরা একটু নিচে লিখি। 4 নাম্বারকে আমরা বলতে পারবো যে এ এর 3 গুণ, মানে 3 কে এ দ্বারা গুণ করা হয়েছে। হ্যাঁ, এ কে 3 দ্বারা গুণ করা হয়েছে, তার মানে এ এর 3 গুণ, তার সাথে বি এর 1 গুণ ও সি এর 4 গুণ একত্রে গুণ করা হয়েছে। তুমি তোমার মতো লিখতে পারো, মানে এটা দ্বারা কি বোঝায় বাংলায় লিখতে হবে। হ্যাঁ, তুমি একবারে লিখতে পারো যে 3 4 12, 12 এবিসি, তুমি বলতে পারো এ এর সাথে বি, বির সাথে সি গুণ করে, মানে এ বি সি একত্রে গুণ করে তার সাথে 12 গুণ করা হয়েছে, এটাও কিন্তু লেখা যায় ভাইয়া। হ্যাঁ, এ ইন্টু বি ইন্টু 4, এইভাবে তুমি লিখতে পারো, কোনো সমস্যা নেই। তারপর দেখো 5 নাম্বার আমাদের কি বলছে, 5 নাম্বার আমাদেরকে বলছে, খেয়াল করে যদি দেখো 5 নাম্বারে এক্স এর সাথে 7 গুণ হয়েছে, এক্স এর 7 গুণ থেকে ওয়াই এর 3 গুণ বিয়োগ করার পর সম্পূর্ণ অংশকে কত দ্বারা ভাগ করা হয়েছে, 4 দ্বারা ভাগ, 4 দ্বারা ভাগ। দেখো বুঝছো কিনা। ওকে, ইন্টু মানে হচ্ছে গুণ ভাইয়া, লাবিব ভাইয়া, ইন্টু মানে হচ্ছে গুণ। ওটাকে আমরা ইন্টু না বলে, ইন্টু ফর্মাল ল্যাঙ্গুয়েজ না ভাইয়া, ফর্মাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে মাল্টিপ্লাইড বাই। ওকে, ঠিক আছে, তাহলে চলো পরেরটা দেখি। দেখো পরেরটা আমাদের কি, এক্স কে 3 দ্বারা ভাগ প্লাস ওয়াই কে 2 দ্বারা ভাগ মাইনাস জেড কে 5 দ্বারা ভাগ। তো এটাকে আমরা কি বলতে পারি, এক্স কে 3 দ্বারা ভাগ, 3 দ্বারা ভাগের সাথে ওয়াই এর 2 দ্বারা ভাগের যোগ, এরপর জেড এর
5 দ্বারা ভাগের বিয়োগ। দেখো ভাইয়া বুঝছো কিনা, মানে এগুলো সব বাংলা লিখতে হবে আর কি, ঠিক আছে, বীজগণিতিক রাশির বাংলা লিখতে হবে আর কি। ওকে, ক্লিয়ারই থাকার কথা আর কি। 6 নাম্বারটা দেখো, এক্স কে 3 দ্বারা ভাগ করা হয়েছে। হ্যাঁ রূপালী, দেখো এক্স কে 3 দ্বারা ভাগ করা হয়েছে, তার সাথে ওয়াই কে 2 দ্বারা ভাগ করা হইলে সেটাকে যোগ করা হয়েছে না, মানে এক্স কে 3 দ্বারা ভাগ, তারপর লিখবা যোগ, ওয়াই কে 2 দ্বারা ভাগ বিয়োগ, জেড কে 5 দ্বারা ভাগ। ঠিক আছে, এই আলাদা আলাদা ভাবে এটা করা হয়েছে। আশা করছি বুঝতে পারছো। সাউন্ড তো ভাইয়া ক্লিয়ার থাকার কথা। ওকে, ভেরি গুড। চলো আমরা সামনে আগাই। দেখো এখানে আমাদের বলছে প্লাস মাইনাস ও ভাগ চিহ্নের সাহায্যে লিখো। এখানে দেখো বাংলায় লেখা আছে, আমাদের হচ্ছে কি লিখতে হবে, গাণিতিক বা বীজগাণিতিক যে রাশি সেটার মাধ্যমে আমাদের লিখতে হবে। তাহলে চলো দেখি কি লেখা যায়, আমরা কি করতে পারি। এখানে প্রথমে বলছে আমাদের এক্স এর 4 গুণের সাথে ওয়াই এর 5 গুণ যোগ। তাহলে এটা কি হবে, এক্স এর 4 গুণ মানে কি 4x, তার সাথে কাকে যোগ করতে বলছে, এক্স এর 4 গুণের সাথে ওয়াই এর 5 গুণ দেখো যোগ করতে বলছে, তাহলে যোগ ওয়াই এর 5 গুণ, তার মানে কি লিখবো আমরা 5y। দেখো তো বুঝছো কিনা ভাইয়া তোমরা সবাই। ভেরি গুড, অনেকে উত্তর দিয়ে দিছো, ভেরি গুড, অনেকে উত্তর দিয়ে দিছো, ভেরি গুড। জাওয়াদ, তারপর হচ্ছে আমাদের হচ্ছে মারিয়াম, রাইসুল, অনেকে। ওকে, ভেরি গুড। তারপর দেখো 2 নাম্বার, একটি সংখ্যা 3 গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ। আমরা মনে করি একটা সংখ্যা হচ্ছে এক্স বা এ, ধরে নাও যে একটা সংখ্যা, একটি সংখ্যা আমরা চিন্তা করলাম এ, আরেকটা সংখ্যা কি অপর একটি সংখ্যা, সেটা চিন্তা করলাম বি। আমরা কি চিন্তা করছি, ধরে নিছি, ধরি একটি সংখ্যা এ ও অপর সংখ্যা বি। তাহলে আমাদেরকে বলছে কি, একটি সংখ্যা 3 গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ। তার মানে আমাদেরকে বলছে একটি সংখ্যার 3 গুণ 3a প্লাস 2b। দেখো বুঝছো কিনা, এটা হচ্ছে আমাদের 2 নম্বরের অ্যান্সার। বুঝছো কিনা একটু জানাও ঝটপট। বা তোমরা এক্স ওয়াইও ধরতে পারো, কোনো সমস্যা নেই, তোমরা চাইলে এক্স ওয়াই ধরতে পারো। আমি ইচ্ছা করি একটু এবি ধরলাম। অনেকে এক্স ওয়াই ধরে করছো, তোমাদের সবারই হয়েছে ভাইয়া, কোনো সমস্যা নেই, উত্তরে কোনো চেঞ্জ হবে না। ওকে, দেখো একটা সংখ্যাকে আমরা এ ধরছি, বসে একটি সংখ্যা 3 গুণের সাথে অপর একটি সংখ্যা দ্বিগুণ যোগ, তো অপর একটি সংখ্যাকে আমরা বি ধরে নিলাম। তাহলে আমাদের সমীকরণটা কি বা এক্সপ্রেশন বীজগাণিতিক রাশিটা আমাদের কি দাঁড়াবে, যে একটি সংখ্যা 3 গুণের সাথে অপর একটি সংখ্যা দ্বিগুণ যোগ, তার মানে 3a প্লাস 2b। আশা করি বুঝছো। একজন দেখি সবগুলোর উত্তর দিয়ে দিয়েছে, মাহাদি, ভেরি গুড ভাইয়া। এরপরে দেখো বলছে কি এ থেকে বি এর বিয়োগফলকে এ ও বি এর যোগফল দ্বারা ভাগ। তাহলে এই জিনিসটা একটু আমরা একটু ভালো মতো দেখি। দেখো 3 নাম্বার আমাদের কি বলছে, 3 নাম্বার বলছে প্রথমে এ থেকে বি এর বিয়োগফল। তাহলে এ থেকে বি এর বিয়োগফল আমাদের কি হবে, এ মাইনাস বি, এটা হচ্ছে এ থেকে বি এর বিয়োগফল। পরের অংশ আমাদেরকে কি বলছে, যে এ ও বি এর যোগফল দ্বারা ভাগ, মানে এ ও বি এর যে যোগফল সেই যোগফল দ্বারা ভাগ। তাহলে এ ও বি এর যোগফল কত, এ প্লাস বি, তাহলে এ ও বি এর যোগফল দ্বারা ভাগ করে দিছি না আমরা। তো এটাকে চাইলে আমরা এভাবে না লিখে এইভাবেও লিখতে পারি, যে এ ও বি এর যোগফল তাকে দ্বারা ভাগ, এইভাবে লেখা যায় না ভাইয়া। তো এটাকে বীজগণিতে এইভাবেও লেখা হয়, যে এ মাইনাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি, এভাবেও ভাগ আকারে লেখা যায়। বুঝতে পারছো, আশা করি তোমরা জানো এটা। ওকে, তোবা, ভেরি গুড। লাস্টেরটা 4 নাম্বার, দেখো 4 নাম্বার আমাদেরকে কি বলছে, 4 নাম্বার আমাদেরকে বলছে যে এক্স কে ওয়াই দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 5 যোগ। এক্স কে ওয়াই দ্বারা ভাগ মানে কি, এক্স বাই ওয়াই, বা তুমি বলতে পারো এক্স ভাগ ওয়াই। এই ভাগফলের সাথে কত যোগ, ভাগফলের সাথে 5 যোগ, দেখো এই যে যোগ 5, এটা হচ্ছে আমাদের উত্তর। অথবা তুমি বলতে পারো এখানে যোগ 5, এখানে একটা ব্র্যাকেট ইউজ করতে হবে। এই তো, এটা হচ্ছে আমাদের উত্তর। দেখো ভাইয়া তোমরা বুঝতে পারছো কিনা সবকিছু, এই জিনিসগুলো বুঝছো কিনা বলো সবাই, সবাই একটু ঝটপট জানাও ভাইয়ারা যে এই জিনিসগুলো বুঝছো কিনা। সরি। ওকে, ভেরি গুড, সবাইকে অভিনন্দন। চলো আমরা সামনে আগাই। সামনে দেখো তোমাদের জন্য একটা কুইজ আছে, কুইজের উত্তরটা ঝটপট তোমরা একটু দিয়ে দাও। তোমাদের ওখানে দেখবা পোল যাবে, হ্যাঁ, পোলে এবিসিডি অপশন থাকবে,
ওখানে চাপ দিয়ে তুমি সঠিক উত্তরটা দাগাবা, হ্যাঁ, যেটা তোমার কাছে সঠিক মনে হয়। ওকে, ওকে, আমরা কুইজটা এন্ড করে দিচ্ছি। তো রেজাল্ট তোমাদের সাথে শেয়ার করার আগে চলো এটার একটু সলিউশন আমরা একটু আগে একটু জেনে নিই ছোট্ট করে। দেখো বলছে কি, এখানে একটা রাশি আছে 51 প্লাস 12x। বলছে রাশিটিতে চলক কোনটি। এখানে দেখো চলক কিন্তু আমাদের শুধু এক্সই আছে, আর কেউ নাই। তোমরা মনে রাখবা ম্যাক্সিমাম ক্ষেত্রে বীজগণিতে আমরা চলক হিসেবে আমরা ট্রিট করি এক্স ওয়াই জেড কে। এক্স ওয়াই জেড এরা ম্যাক্সিমাম কেসে আমাদের চলক হয়। আর চলকের ডেফিনেশন তো তোমরা জানোই, যে যাদের মান হচ্ছে পরিবর্তনশীল, হ্যাঁ, যাদের মান হচ্ছে পরিবর্তন হয় তারাই হচ্ছে আমাদের চলক। তো ম্যাক্সিমাম কেসে এই তিনটাকেই তোমরা দেখবা চলক হিসেবে। তো আরো কিছু থাকতে পারে, ওটা আমরা জানবো। তো এখানে এই রাশিতে কিন্তু চলক শুধু আমাদের একটাই আছে, সেটা হচ্ছে এক্স। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? এ। এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো আমি যদি একটু তোমাদের কাছে পাবলিশ করি রেজাল্টটা, তোমরা 75% মানুষজন সঠিক উত্তর দিছো, এই নাম্বার দাগাইছো, এটা ভেরি ইমপ্রেসিভ, ভেরি গুড এভরিওয়ান। তো লিডার বোর্ড যদি আমরা পাবলিশ করি, তাহলে এখানে দেখতেছি ফার্স্টে আছে হচ্ছে রিদওয়ান ইসলাম, তোমাকে অভিনন্দন। তারপর তুবা, সাবিদ, জাওয়াদ, মাহির, জায়েদ, তাহমিদ, মানহা, রনক, নীল, তোমাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা, ভেরি গুড। এরপরে আমরা যদি ফার্স্টেস্ট ফিঙ্গার দেখি, ফার্স্টেস্ট ফিঙ্গারে আমাদের প্রথম 10 জন, মানে সব থেকে আগে আগে যারা হচ্ছে অ্যান্সারে ক্লিক করছে, প্রথম 10 জনই সঠিক উত্তর দিছে। এটা টু মাচ ইমপ্রেসিভ। তো আমাদের আবারও তোমার ফার্স্টেস্ট ফিঙ্গারে ফার্স্টে আছে হচ্ছে রিদওয়ান ইসলাম, তারপর তুবা, সাবিদ, জাওয়াদ, মাহির, জায়েদ, তাহমিদ, মানহা, রনক, নীল, তোমাদের সবাইকে আবারও অভিনন্দন। তো যারা যারা ভালো করছো তোমাদের সবাইকে অভিনন্দন। আর যারা একটু ভুল টুল করতে গিয়ে মানে এ দাগাইতে গিয়ে বিটি দাগাই ফেলছো, ভাইয়া কেয়ারফুল থাকো, মানে নেক্সট আরো কুইজ আমাদের আসতেছে, তখন কেয়ারফুল থাকো, তখন ভালো করবা ইনশাল্লাহ। তো এইটা বুঝছো কিনা একটু জানাও, এই জিনিসটা, এই এমসিকিউটা তোমরা বুঝছো কিনা একটু ঝটপট জানাও, ঝটপট জানাও এটা বুঝছো কিনা। ওকে, তাহলে চলো আমরা সামনে আগাই। সামনে দেখো এখানে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে। প্রবলেমে কি বলছে আমাদের, দেখো একটু মনোযোগ দিয়ে দেখবা সবাই, হ্যাঁ। যে বলছে 1 ডজন ডিমের দাম x টাকা, 1 ডজন ডিমের দাম x টাকা। আবার বলছে 1 ডজন আপেলের দাম y টাকা হলে 4 ডজন ডিম ও 2 ডজন আপেলের দামের সর্বমোট কত টাকা হবে। 1 ডজন ডিমের দাম কত, দেখো কি দেয়া আছে, যে এভাবে লিখবা, দেওয়া আছে 1 ডজন ডিমের দাম সমান x টাকা। বলছে কত ডজন ডিম, 4 ডজন ডিম। অতএব 4 ডজন ডিমের দাম সমান কি হবে, 4x টাকা। ওকে, 1 ডজনের দাম যদি x হয়, তাহলে 4 ডজনের দাম কত হবে, 4x টাকা। এরপরে আমাদের আবার কি আছে, দেখো 1 ডজন আপেলের দাম, 1 ডজন আপেলের দাম কত, y টাকা। প্রশ্ন আমাদের চাইছে কত, দেখো 2 ডজন আপেলের দাম, হ্যাঁ। তাহলে অতএব 2 ডজন আপেলের দাম কত হবে আমাদের, 2y টাকা। এখন কি চেয়েছিল আমাদের কাছে, 4 ডজন ডিম ও 2 ডজন আপেলের দাম, তাহলে সেটা কি হবে, অতএব উত্তর হবে আমাদের, দেখো উত্তরে কি লিখবা, যে 4 ডজন ডিমের দাম ও 2 ডজন আপেলের দাম সর্বমোট হবে হচ্ছে, সর্বমোট আমাদের যে দাম সেটা হবে কি আমাদের 4x প্লাস 2y এত টাকা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে ভাইয়া, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা অনেকেই আগে আগে উত্তর দিয়ে দিছো, তোমাদের সবাইকে অভিনন্দন। এটা বুঝছো কিনা একটু জানাও, টিচার ইনবক্সে একটু জানাও যে এটা বুঝছো কিনা। ওকে, এই তো এই যে যেই জিনিসপত্রগুলো তোমরা লিখতেছো না, এগুলো হচ্ছে আমাদের বীজগণিতের রাশি। তো এইটা লেখাই হচ্ছে আমাদের কাজ, বা এই জিনিসপত্রগুলো শেখাই হচ্ছে এই চ্যাপ্টারের কাজ আর কি, যে বীজগণিত কিভাবে ওয়ার্ক করে আর কি। আশা করছি তোমরা খুব ভালো মতো শিখে যাবে আর কি। ওকে, চলো তোমরা আরেকটা কুইজের উত্তর দিয়ে দাও ঝটপট। দেখো এটার উত্তর কি হবে, সুন্দর মতো ঠান্ডা মাথায় এটার উত্তর দিবা। ওকে।
ওকে, আমরা পোলটা এন্ড করে দিচ্ছি। তো রেজাল্ট শেয়ার করার আগে চলো আমরা একটু প্রশ্নটা পড়ে সলিউশনটা একটু দেখে নিই কি হবে আমাদের। দেখো এখানে কি বলছে, আব্দুর রহিমের কাছে নাফির চেয়ে বেশি বল আছে। ঠিক আছে, এখন নাফির কাছে এক্সটি বল আছে এবং আব্দুর রহিমের কাছে ওয়াইটি বল আছে, নিচের কোনটি সত্য? দেখো ভাইয়া, এখানে আমাদের নাম ছিল আব্দুর রহিম আগে, নাফি হচ্ছে পরে, কিন্তু প্রশ্ন করার সময় দেখো এখানে যে ইনফরমেশনগুলো দিছে, নাফির নামটা দিয়ে দিছে আগে, আব্দুর রহিমের নাম দিছে পরে। তো এই কারণে হয়তো তোমরা অনেকে একটু ভুল করে দাগায় ফেলছো। তো কোনো সমস্যা নেই, চলো আমরা দেখি সঠিক উত্তর কোনটা হবে। দেখো বলছে কি, আব্দুর রহিমের কাছে আছে ওয়াইটা বল, আর নাফির কাছে আছে, প্রশ্নে আমাদের বলে দিছে এক্সটা বল। এখন কার কাছে বেশি বল আছে? দেখো আব্দুর রহিমের কাছে নাফির চেয়ে বেশি বল আছে, তার মানে ওয়াই কি হবে? এক্স এর থেকে বড় হবে। এই চিহ্ন মানে কি? গ্রেটার দেন চিহ্ন, মানে বড়। তাহলে আমাদের উত্তর কোনটা হবে? ওয়াই ইজ গ্রেটার দেন এক্স। কারণ কি? আব্দুর রহিমের কাছে নাফির চেয়ে বেশি বল আছে, আর আব্দুর রহিমের কাছে বল আছে হচ্ছে ওয়াইটি, আর নাফির কাছে আছে এক্সটি। তাহলে ওয়াই অবশ্যই এক্স এর থেকে বড় হবে। তার মানে আমাদের উত্তর কোনটা হবে? বি হবে, যেখানে দেয়া আছে এক্স লেস দেন ওয়াই। এটাও যা কথা, ওয়াই গ্রেটার দেন এক্স একই কথা। তোমরা বুঝছো কিনা একটু জানাও ঝটপট, বুঝছো কিনা? তো আমরা যদি লিডার বোর্ডটা একটু পাবলিশ করি, লিডার বোর্ড পাবলিশ করলে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট হয়েছে হচ্ছে মানহা, আবারও সেকেন্ড হয়েছে আমাদের তোবা, তারপর হচ্ছে থার্ড সাদিয়া, তারপর হচ্ছে ফোর্থ হয়েছে ফারজিন, তারপর হচ্ছে জুবাইদা নূর, তারপর হচ্ছে রৌনক, সামিহা, মারিয়াম, রিদওয়ান, তারপর হচ্ছে সামিহা। তোমাদের সবাইকে অভিনন্দন। আর যদি ফার্স্টেস্ট ফিঙ্গার দেখি, তাহলে এবার একটু ভয়ানক অবস্থা। এবার হচ্ছে 9 জন, প্রথম 9 জনই হচ্ছে একটু ভুল দাগাইছো তোমরা। 10 নম্বর যে মানহা, সে হচ্ছে সঠিক দাগাইছে, সঠিক উত্তর দাগাইছে, মানে সবার থেকে আগে। তো অভিনন্দন মানহা। ওকে, চলো চলো আমরা সামনে আগাই। ওকে, তাহলে আমরা এখন হচ্ছে একটা ছোট্ট একটা বিরতিতে যাব। বিরতির পর আমরা আবারও শুরু করব। রাফিন, ওটার মান লাগবে না আমার, হ্যাঁ? তো আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। এখন বাজে হচ্ছে আমাদের 7টা 8। 7টা 8 থেকে 7টা আমরা যাব হচ্ছে 7টা 15 পর্যন্ত। তো বিরতির সময়ে আমাদের সাথেই থাকো, বিরতির পর আবার দেখা হচ্ছে। ওকে, আমরা ব্রেকের পর আবার চলে আসলাম। তো তো তোমরা একটু জানাই দাও যে সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, আর হচ্ছে ভিডিও ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। একটু টেকনিক্যাল ইস্যু ছিল ভাইয়া, এই জন্য একটু আমাদের একটু দেরি হয়ে গেল, জানাও একটু। ওকে, তো চলো শুরু করা যাক। আমাদের এখানে M28-এর শুরুতে যেটা আছে যে প্রক্রিয়া চিহ্ন, এই চিহ্ন সম্পর্কে কিন্তু আমরা কিন্তু আগে থেকেই ওয়াকিবহল। দেখো এখানে কি আছে, সংখ্যার ক্ষেত্রে আমরা কি কি চিহ্ন ব্যবহার করি, যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, বৃহত্তর, ক্ষুদ্রতর, এগুলোর সাথে কিন্তু আমরা মোটামুটি খুব ভালো মতো পরিচিত। যেমন আমরা যদি 2 আর 3 দুটা সংখ্যা নিই, এই সংখ্যার ক্ষেত্রে আমরা এডিশন বা হচ্ছে যোগ, এটা বুঝাইতে আমরা কি চিহ্ন ব্যবহার করি? এই যে যোগ চিহ্ন 2+3। বিয়োগ বুঝাইতে কি ইউজ করি? 2-3। ভাগ বুঝাইতে আমরা ইউজ করি 2/3। গুণ বুঝাইতে আমরা ইউজ করি 2×3। এটা হচ্ছে আমরা সংখ্যার ক্ষেত্রে এভাবে ইউজ করি। তারপরে দেখো তো 2 আর 3-এর ভিতর সম্পর্ক কি? 2 কিন্তু 3-এর থেকে ছোট, তাহলে আমরা এই ছোট বা লেস দেন বা ক্ষুদ্রতর এই সাইন ইউজ করি। এগুলোর ইংরেজি হচ্ছে, যোগ মানে হচ্ছে আমাদের কি, আমরা প্লাস বলি বা এডিশন বলি, এডিশন সিম্বল। বিয়োগ মানে হচ্ছে সাবস্ট্রাকশন, সাবস্ট্রাকশন সিম্বল। গুণ মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন সিম্বল। ভাগ মানে হচ্ছে ডিভিশন, এটা হচ্ছে আমাদের ডিভিশন সিম্বল। বৃহত্তর মানে হচ্ছে গ্রেটার, তো এটা হচ্ছে আমাদের গ্রেটার দ্যান সিম্বল। আর ক্ষুদ্রতর মানে হচ্ছে লেস দ্যান বা লেস, এটা হচ্ছে লেস দ্যান সিম্বল। আশা করছি তোমরা বুঝতেছো। সমান সমান বলে কিছু নাই লাবিব ভাইয়া, সমান মানে এটাকে আমরা পড়ি হচ্ছে সমান। সমান সমান মানে কিন্তু কিছু নাই। যেমন আমরা বলি 2=2, আমরা কিন্তু বলি না 2=2। তুমি যদি ভাইয়া বলো 2=2, তার মানে এটা বোঝায় আর কি। তো সবসময় ভাইয়া আজকের পর থেকে বলবা 2=2।
মানে সমান সমান বলে আসলে কিছু নাই, ওটা হবে শুধু একবার সমান বলতে হবে, তো রিডান্ডেন্সি করার কোনো দরকার নাই। ওকে, হ্যাঁ, যে প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন গ্রেটার লেস দেন। ওকে, এরপরে দেখো বীজগণিত প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা প্লাসকে প্লাসের মতোই ইউজ করি, এটাকে মাইনাস মাইনাসের মতোই ইউজ করি, মানে এগুলো ইংরেজিতে পড়তে হয় আর কি। বীজগণিতের ক্ষেত্রে অ্যালজেব্রার ক্ষেত্রে তোমাদের শুরুতেই বলছিলাম যে সব কিছু আমরা ইংরেজিতে পড়ি, তো এগুলো সব ইংরেজিতে পড়তে হয়। যেমন আমরা এটাকে বলবো প্লাস, তারপরে এটাকে বলবো হচ্ছে আমরা মাইনাস, মাইনাস এটাকে আমরা বলি হচ্ছে ইনটু। ওকে, ইনটু বা হচ্ছে মাল্টিপ্লাইড বাই, ইনটু বা মাল্টিপ্লাইড বাই, অথবা এই যে ডট দ্বারাও আমরা প্রকাশ করি, হ্যাঁ, এটা মানেও ইনটু। তারপরে এই যে ভাগকে আমরা বলি ডিভিশন, আর এটা হচ্ছে দেখো গ্রেটার দেন, এটা হচ্ছে লেস দেন। ওকে, তারপর দেখো এখানে কিছু জিনিসপত্র লেখা আছে, এক্স আর ওয়াই যদি দুইটা আমাদের রাশি হয়, তাহলে এক কথায় যেমন আমরা লিখি যে এক্স প্লাস ওয়াই, এটা মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই, মানে বাংলা কথায় যদি আমরা বলি এক্স আর ওয়াই এর যোগ বা এক্স প্লাস ওয়াই, সেটাকে আমরা বীজগণিতের সাহায্যে বা প্রক্রিয়া চিহ্নের সাহায্যে এভাবে লিখি যে এক্স প্লাস ওয়াই। তারপরে এক্স মাইনাস ওয়াইকে আমরা লিখি এক্স মাইনাস ওয়াই, এক্স ইন্টু ওয়াই বা এক্স মাল্টিপ্লাইড বাই ওয়াই, সেটাকে আমরা লিখি এক্স ইন্টু ওয়াই অথবা এক্স ডট ওয়াই, বা এভাবেও লেখা হয় এক্স ওয়াই। দেখো এই জিনিসগুলো বুঝো কিনা। তারপরে দেখো এক্স ডিভিশন ওয়াই বা এক্স বাই ওয়াই আমরা বলি, ডিভিশনকে আমরা অনেক সময় বাইও কিন্তু বলি, হ্যাঁ, যে এক্স বাই ওয়াই, তো এটা হচ্ছে এক্স ভাগ ওয়াই বা ডিভিশন ওয়াই বা এক্স বাই ওয়াই, এভাবেও লেখা হয়, ঠিক আছে, এভাবেও লেখা হয়, এগুলো একটু মনে রেখো। ধরো যে এক্স ওয়াইয়ের চেয়ে বড়, সেটাকে আমরা প্রকাশ করি এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, এটার মাধ্যমে। ওকে, তারপর মনে করো এক্স ওয়াইয়ের চেয়ে ছোট, তখন আমরা লিখবো এক্স ইজ লেস দেন ওয়াই। এই পুরো চারটা তোমরা বুঝছো কিনা একটু জানাও। ইকুয়ালকে শুধু সমান বলবা যে ওয়াই সমান এক্স। ওকে, ওকে, ঠিক আছে, চলো আমরা সামনে আগাই। এই তো তোমরা বুঝে গেছো। এখন দেখো যে যে বীজগাণিতিক রাশি, পদ ও সহগ, এই জিনিসগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করব, যে প্রক্রিয়া চিহ্নের সাহায্যে চলক, ধ্রুবক ও সংখ্যাসূচক প্রতীকের মাধ্যমে যে রাশি গঠন করা হয় তাকে বীজগাণিতিক রাশি বলে। এই যে বীজগাণিতিক রাশির ডেফিনেশন কিন্তু আমরা এর আগেও একবার বলছিলাম। হ্যাঁ, বীজগাণিতিক রাশি কি জিনিস, যে প্রক্রিয়া চিহ্নের সাহায্যে চলক, ধ্রুবক ও সংখ্যাসূচক প্রতীকের মাধ্যমে যে রাশি গঠন করা হয় বা যে গাণিতিক বাক্য গঠন করা হয় তাকে বীজগাণিতিক রাশি বলে। মানে এটা হচ্ছে বীজগাণিতিক রাশির সংজ্ঞা ছিল বা ডেফিনেশন ছিল। ওকে, এটা ছিল আমাদের হচ্ছে সংজ্ঞা, এটা একটু মাথায় রাখবা ভাইয়া, সংজ্ঞা। যেমন মনে করো আমরা যদি একটা বীজগাণিতিক রাশি লিখতে চাই, সেটা হতে পারে এরকম যে 3x প্লাস 2, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা বীজগাণিতিক রাশি, যেখানে দেখো সংখ্যা আছে, আমাদের সংখ্যাসূচক প্রতীক আছে, যেমন সংখ্যাসূচক প্রতীক হচ্ছে প্লাস, এটা হচ্ছে সংখ্যাসূচক একটা প্রতীক। এখানে আমাদের চলক আছে, দেখো চলক হচ্ছে এক্স, চলক সমান হচ্ছে আমাদের এক্স, ধ্রুবক হচ্ছে 2, আর সহগ কি আমাদের, সহগের পরিচয় তোমাদের কি বলছিলাম, যে চলকের সাথে যেটা গুণ আকারে থাকে বা ভাগ আকারে থাকে সেটা হচ্ছে আমাদের সহগ। সহগ কত আমাদের এখানে 3। তো এই পুরো জিনিসটা 3x প্লাস 2, এটাকে আমরা কি বলতেছি, যে এই রাশিটা, এটাকে আমরা বলতেছি বীজগাণিতিক রাশি। আশা করছি তোমরা বুঝতে পারছো। একটু জানাও এই বীজগাণিতিক রাশি তোমাদের কাছে ক্লিয়ার কিনা। ওকে, ক্লিয়ার কিনা একটু জানাও ঝটপট। ওকে, ভেরি গুড, তোমরা সবাই বুঝতে পারছো। চলো আমরা দেখি সামনে কি আছে আমাদের জন্য। সামনে দেখো এখানে হচ্ছে আমাদের একটা বীজগাণিতিক রাশি আছে। তো এখন আমরা দেখবো হচ্ছে পদ। পদ কি জিনিস? পদ হচ্ছে একটা বীজগাণিতিক রাশিতে যতগুলা আমাদের হচ্ছে উপাদান আছে তাদেরকে আমরা কি বলি, পদ। হ্যাঁ, যে বীজগাণিতিক রাশির উপাদানগুলোকে আমরা পদ বলি, যে বীজ গাণিতিক রাশির প্রতিটি অনন্য, বা আমরা প্রতিটি উপাদানই বলি, প্রতিটি উপাদানকে আমরা কি বলি, উপাদানকে আমরা পদ বলি। এখানে কিন্তু প্রক্রিয়া চিহ্ন টিহ্ন এগুলো আসবে না। যেমন দেখো এখানে আমাদের একটা বীজগাণিতিক রাশি আছে, রাশিটা কি 2xy মাইনাস xy প্লাস zx ডিভাইডেড বাই 2yz। এখানে দেখো, এখানে বীজগাণিতিক রাশির ভিতরে এইটা একটা উপাদান, তারপরে এইটা একটা উপাদান, তারপরে এই পুরোটা কিন্তু একটা উপাদান। দেখো এখানে কিন্তু তুমি চাইলে বলতে পারো যে ভাইয়া এখানে zx একটা উপাদান আর 2yz একটা উপাদান। এটা কিন্তু না ভাইয়া, এটা বোঝা আমাদের জন্য জরুরি। দেখো এটা বুঝো কিনা, যে
আমরা যদি বলি এক্স ওয়াই, এটা হচ্ছে আমাদের একটা পদ। আবার আমরা যদি তোমাকে বলি এক্স ডিভাইডেড বাই ওয়াই, এটাও কিন্তু একটা পদ। ঠিক আছে, এক্স ওয়াই যেমন একটা পদ, এক্স ডিভাইডেড বাই ওয়াই এটা কিন্তু একটা পদ। মানে ভাগ আকারে যদি দুইটা উপাদান আমাদের কাছে থাকে, বুঝো ভাগ আকারে আমাদের কাছে, বা ভাগ আকারে যদি দুটা উপাদান থাকে, দুইটি বা দুইয়ের অধিক উপাদান থাকলে তাকে একটি পদ হিসেবে গণ্য করা হয়। দেখো এখানে ভাগ আকারে কিন্তু আমাদের কাছে দুইটা উপাদান আছে, এটাকে কিন্তু আমরা একটা পদ হিসেবে গণ্য করব। এটা বুঝছো কিনা তোমরা বলো? দেখো লিখে দিছি, এটা সবসময় মনে রাখবা যে ভাগ আকারে যদি আমাদের কাছে একাধিক উপাদান যদি থাকে, যেমন দেখো এখানে জেড এক্স আছে ডিভাইডেড বাই 2yz আছে, এখানে তোমার মনে হতে পারে ভাইয়া এখানে দুইটা পদ আছে হয়তো, বাট না, এই যে দুইটা মিলে আমাদেরকে কিন্তু প্রকাশ করতেছে জেড এক্স ডিভাইডেড বাই 2yz। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমার একটা পদ, একটি পদ। তাহলে দেখো তো, এই যে একটা বীজগাণিতিক রাশি লিখছি, এখানে পদ আছে কতগুলা পদ আছে, দেখো এখানে বক্স করাই আছে, এইটা হচ্ছে একটা পদ, এইটা একটা পদ, এইটা হচ্ছে আরেকটা পদ। তার মানে এখানে টোটাল পদ আছে আমাদের তিনটি পদ আছে, পদ বিদ্যমান। সরি, দেখো বুঝছো কিনা? হ্যাঁ, ইন্টু হলেও একটা পদ হবে, যে এখানে এক্স ওয়াইও কিন্তু একটা পদ, গুণ আকারে থাকলে পুরোটাকে আমরা কি বলবো? একটি পদ, একটি পদ। শুধু যোগ আর বিয়োগ আকারে যদি থাকে তাহলে তখন সেখানে পদ সংখ্যা বেড়ে যাবে। ওকে, যোগ আর বিয়োগ আকারে থাকলে তখন পদ সংখ্যা আমাদের বেড়ে যাবে, এটা মনে রাখবা সবসময়। হ্যাঁ, পদের ইংলিশ হচ্ছে টার্ম। এই বুঝছো কিনা সবাই? রীতিকা, আমি আবারও রিপিট করতেছি, দেখো মনোযোগ দিয়ে। পদের ডেফিনেশন হচ্ছে যে আমাদের যোগ আর বিয়োগ আকারে যদি না থেকে, মানে যোগ আর বিয়োগ আকারে যদি কোনো উপাদান থাকে, সেক্ষেত্রে তাদেরকে আমরা একক পদ হিসেবে গণ্য করব, মানে তারা হচ্ছে পদ। যেমন এখানে দেখো 2xy মাইনাস xy আছে, তাহলে এইটা একটা পদ, এইটা আরেকটা পদ। এখানে আবার প্লাস আকারে আছে, তার মানে যোগ আর বিয়োগ আকারে যতগুলো রাশি থাকবে তারা হবে পদ, কিন্তু গুণ আর ভাগ আকারে থাকলে তাদেরকে একত্রে একটা পদ হিসেবে গণ্য করা হয়। এখানে দেখো জেড এক্স ডিভাইডেড বাই 2yz আছে, এই জিনিসটাকে লেখা যায় কিন্তু এইভাবে, জেড এক্স ডিভাইডেড বাই 2yz, এই জিনিসটা হচ্ছে একটা পদ। ওকে, ভাগ আর গুণ আকারে থাকলে সেটা হচ্ছে একটা পদ হবে। দেখো ওখানে লিখে দিছি, ভাগ আকারে দুইটি বা দুইয়ের অধিক উপাদান থাকলে সেটাকে একটা পদ হিসেবে গণ্য করা হয়। ওকে, গুণ আকারে থাকলেও একইভাবে। পদ মানে হচ্ছে টার্ম, যে কতগুলো পদ আছে, যে আমরা গুণবা 1 2 3, তিনটা পদ আছে, মানে বীজগাণিতিক রাশিতে কতগুলো উপাদান আছে সেগুলো হচ্ছে পদ। এই যে উপাদানকে পদ বলা হয়। ওকে, হ্যাঁ, প্লাস আর মাইনাসের মাধ্যমে পদ বোঝা যায়, রূপনীল বলছো, ভেরি গুড। ওকে, চলো আমরা দেখি সামনে আরো। এখন দেখো, এই যে আমাদের কাছে বিভিন্ন রাশি আছে, কমা দিয়ে দিয়ে বিভিন্ন রাশি আছে, হ্যাঁ, রাশিগুলোতে কতগুলো পদ আছে এগুলো আমরা বের করব। এখানে দেখো প্রথমেই আমাদের কাছে আছে হচ্ছে 2x, এই যে 2x একটা রাশি আছে, 2x রাশিটিতে পদ সংখ্যা কতগুলা বলো তো? একটি, কারণ কি এখানে গুণ আকারে আছে, সো পুরোটা মিলে একটা পদ হবে। এরপরে দেখো তো দ্বিতীয়তে আমাদের কি আছে, দ্বিতীয়তে আছে 5x প্লাস 2yz, তাহলে 5x প্লাস 2yz রাশিটিতে পদ সংখ্যা দুইটি। দেখো 5x একটা পদ, তারপরে যে প্লাস আছে 2yz, এটা একটা পদ, পদ আছে দুইটি, এবং তা হলো কি কি, 5x এবং 2yz, এরা হচ্ছে পদ। ঠিক আছে, তারপরে দেখো 3 নাম্বারটা দেখো, এই যে এখানে একটা আছে, এটা একটু মনোযোগ দিয়ে দেখবা। হ্যাঁ, এটা একটু মনোযোগ দিয়ে দেখবা, এই যে 3 নাম্বারটা আমাদের একটু বড়, চলো আমরা লিখে ফেলি, যে 3x মাইনাস 2yz প্লাস 7a ডিভাইডেড বাই 9, এটাকে চাইলে আমরা কিভাবে লিখতে পারি দেখো তো, 3x মাইনাস 2yz প্লাস
7a/9 এভাবে লিখতে পারি না? এখানে দেখো যোগ বিয়োগ আকারে যতগুলো রাশি থাকবে বা যতগুলো উপাদান থাকবে তারাই হচ্ছে আমাদের পদ। তাহলে এখানে দেখি তো যোগ বিয়োগ আকারে আমাদের কতগুলো আছে। দেখো একটা আছে, মাঝখানে বিয়োগ, একটা আছে, প্লাস যোগ, এই একটা আছে। তাহলে এই রাশিটিতে পদ সংখ্যা কতগুলো পাইলাম আমরা? 3টি। এবং তা হলো, আমরা যদি লিখি একটা পদ হচ্ছে আমাদের 3x, একটা পদ হচ্ছে আমাদের 3x, আরেকটা আমাদের কি হবে দেখো -2yz। এখানে মাইনাস আকারে আছে না, তো মাইনাস আকারেই আমরা নিব, এটাকে বলবো -2yz এবং আরেকটা কি আছে 7a/9, 7a/9। এই তিনটা হচ্ছে আমাদের পদ। ওকে, হ্যাঁ লিখতে হবে সাদ। ওকে, ঠিক আছে। এখানে একটা জিনিস খেয়াল রাখবা যে পদের ক্ষেত্রে যদি প্লাস, এই রাশিটাকে কিন্তু আমরা সবকিছুই প্লাস দ্বারা প্রকাশ করতে পারি। দেখো 3x প্লাস -2yz এইভাবে লিখতে পারি না? দেখো প্লাস মাইনাস একসাথে গুণ হলে আমাদের কি হয়? প্লাস আর মাইনাস কোথাও যদি একসাথে গুণ হয় তাহলে মাইনাস হয়। এটা কি আমরা জানি? দেখো তো, বলো তো এটা জানি কিনা, এটা আমরা জানি কিনা? দেখো প্লাস আর মাইনাস যদি গুণ হয় তাহলে সেখানে কি হয়? মাইনাস হয়। ওকে, এটা মনে রাখবা। ওকে, প্লাস আর মাইনাস, দেখো এখানে প্লাস আছে, ভিতরে মাইনাস আছে, গুণ হলে কি হবে? মাইনাসই হবে, মানে যা ছিল তাই হবে। আর এখানে লিখতে পারবো আমরা হচ্ছে 7a/9। তাহলে এখানে আমাদের পদগুলো কি কি হবে? একটা পদ হবে হচ্ছে আমাদের, দেখো ওখানে লিখেই রাখছি, একটা হবে আমাদের 3x, একটা হবে -2yz, আর একটা পদ হবে আমাদের 7a/9। এই তিনটি পদ আমরা বৃত্তাকারে মার্ক করে রেখেছি, এগুলো হচ্ছে আমাদের পদ। ওকে, এই পদ তিনটা হবে, এটা বুঝছো কিনা? হ্যাঁ, সিম্বল আলাদা হলে মাইনাস। ভাইয়া দেখো তো, -3 আর 2 গুণ করলে কত হয়? -3 আর 2 গুণ করলে কত হয়? এটাকে আমরা আবার বলতে পারি -3 ইন্টু +2। মানে মনে করো +2 তার সাথে -3 গুণ করছো, এটা কত হবে? -6। এটাই বুঝাইছি তোমাকে, সরি, যে প্লাস মাইনাস যদি আমরা গুণ করি তাহলে মাইনাস হয়। ওকে, তাহলে চলো আমরা সামনে আগাই। হ্যাঁ, এখানে পদ সংখ্যা কতগুলো আছে আশা করি আমরা বুঝতে পারছি। এখন দেখো পদের উৎপাদক বা গুণনীয়ক, এই জিনিসটা আমাদের বোঝা লাগবে। আমরা প্রথমে পদ নিয়ে একটু জানলাম যে পদগুলা কি কি, যে বীজগাণিতিক রাশিতে যে উপাদানগুলো আছে, যোগ আকারে যে উপাদানগুলো থাকবে ওই উপাদানগুলোকে বা সমষ্টি আকারে যে উপাদানগুলো থাকবে ওই ভিন্ন ভিন্ন উপাদানগুলোকে আমরা কি বলবো? পদ বলবো। হ্যাঁ, আগে আমরা এটা বুঝছি। এখন এখানে দেখো কি বলছে, পদের উৎপাদক বা গুণনীয়ক। এই জিনিসটা কি? মনে করো যে যদি কোনো বীজগাণিতিক রাশির 2 বা ততোধিক রাশির গুণফল হয়, মানে বীজগাণিতিক রাশি 2 বা ততোধিক রাশির গুণফল হয়, তাহলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটি প্রথম রাশির উৎপাদক বা গুণনীয়ক। হ্যাঁ, এই কথাটার মানে আমরা একটু বোঝার চেষ্টা করি। মনে করো আমাদের কাছে একটা বীজগাণিতিক রাশি আছে যে 3x + 2 ইন্টু 2x - 4 ইন্টু মনে করো আছে 4 - 2x। এইরকম মনে করো আমাদের একটা বীজগাণিতিক রাশি আছে, এখানে সবগুলো গুণ আকারে আছে না? এই গুণ আকারে থাকলে এই প্রত্যেকটাকে বলা হয় হচ্ছে উৎপাদক। উৎপাদক কি কি হবে? উৎপাদকগুলো হবে আমাদের হচ্ছে, একটি উৎপাদক হবে 3x + 2, একটা উৎপাদক হচ্ছে এই যে প্রথমটা গুণ আকারে যেটা যেটা আছে এইটা হচ্ছে একটা উৎপাদক। তারপরে একটা উৎপাদক হবে 2x - 4, এটা একটা উৎপাদক হবে, আর এটা হবে আরেকটা উৎপাদক। তোমাদের নামতার কথা মনে আছে? তোমাদের নামতার কথা মনে আছে? মনে করতে পারো যে দেখো আমরা 6কে কি লিখতে পারি? 2 × 3, 3 × 2 = 6। তাহলে আমরা বলতে পারি 6-এর একটা উৎপাদক হচ্ছে, 6-এর উৎপাদকগুলো হচ্ছে 2 ও 3।
কারণ কি উৎপাদক কাকে বলে? যাদের গুণফল আকারে ওই রাশিটাকে লেখা যায় সেটাই হচ্ছে আমাদের উৎপাদক। যেমন 2 আর 3 এর গুণফলকে আমরা 6 লিখতে পারি। তো মনে করো একটা বীজগাণিতিক রাশি আছে এটাকে আমরা কি লিখতে পারি? এটার গুণফল, এটার গুণফল, এটার গুণফল আকারে। তো এগুলো ভিন্ন ভিন্ন ভাবে ওই রাশিটার কি হয়? উৎপাদক হয়। ওকে, পদের বাংলা ভাইয়া পদ, পদের ইংরেজি হচ্ছে টার্ম। হ্যাঁ, রূপনীল অবশ্যই ইন্টারেস্টিং বীজগণিত। উৎপাদক মানে হচ্ছে গুণিতক। গুণিতক চিনো না তোমরা? নামটা পড়ছো না? যেমন 6কে আমরা কি বলতে পারি? 2 × 3। তার মানে 6 হচ্ছে কার কার গুণিতক? 2 আর 3 এর গুণিতক। তাহলে এই 2 আর 3কে, এই গুণিতকগুলোরে আমরা কি বলি? গুণিতকগুলোর নামই হচ্ছে আমাদের উৎপাদক। উৎপাদক মানে হচ্ছে আমাদের গুণিতক। এটা মাথায় রাখলে আমাদের হবে। উৎপাদক হচ্ছে আমাদের গুণিতক। যেমন দেখো, এই যে আগের এখানে আমরা যে কোনো একটা রাশি নিচ্ছি। দেখো আগের এখানে আমরা নিলাম 5x, বীজগাণিতিক রাশি নিচ্ছি 5x + 2yz। এখানে একটা পদ তুমি সিলেক্ট করো, যে কোনো একটা পদ। এই রাশিটির একটি পদ, কোনটা? যে কোনো একটা পদ নিয়ে চলো আমরা 2yz নিই। একটি পদ 2yz। এই 2yz পদটির উৎপাদক, 2yz পদটির উৎপাদক কি হয় সেটা আমরা বের করব। এটা আমরা কিভাবে বের করতে পারি চলো আমরা দেখি। 2yz পদটির উৎপাদক, দেখো ভাইয়া একটু মনোযোগ দিয়ে দেখো। 2yz এটাকে আমরা কি আকারে লিখতে পারি? খেয়াল করো তো, 2 × y × z লিখতে পারি না? মানে দেখো তিনটা আলাদা আলাদা গুণিতক আকারে লিখতেছি না? দেখো গুণিতক আকারে লিখতেছি 2 × y × z। তাইলে এই যে যাদের গুণফল আকারে কোনো একটা পদকে লেখা যায়, ওই গুণফল আকারে যেগুলা লিখছি ওরা হচ্ছে ভিন্ন ভিন্ন ভাবে তার উৎপাদক। তাহলে এর উৎপাদক হবে আমাদের কি? 2y ও z হচ্ছে 2yz এর উৎপাদক। উৎপাদক মানে ভাইয়া সোজা বাংলায় যদি তুমি চিন্তা করো গুণিতক। ওকে, না এটা আস্তে আস্তে মানে ইজি হয়ে যাবে, এটা খুব বেশি কঠিন কিছু না। ওকে, এখন দেখো এটা বুঝছো কিনা। ওকে, রিদওয়ান এটা তো বলছি ভাইয়া। দেখো যে 2yz এটাকে আমরা কি লিখতে পারি? 2 × y × z। তাহলে এই যে ইন্টু আকারে যেগুলো আমরা লিখতেছি না ভাইয়া, এগুলো হচ্ছে আমাদের উৎপাদক। যেমন 2 একটা উৎপাদক, y একটা উৎপাদক, z একটা উৎপাদক। মানে যাদেরকে গুণিতক আকারে লেখা হচ্ছে সেইগুলো হচ্ছে আমাদের উৎপাদক। ওকে, চলো আমরা সামনে আগাই। এই ডেফিনেশনটা এটাই যে যদি কোনো বীজগণিতীয় রাশি 2 বা ততোধিক রাশির গুণফল হয়, তাহলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথম রাশির উৎপাদক বা গুণনীয়ক বলা হয়। যেমন দেখো এখানে একটা রাশি আছে, সেটা দেখো 2 বা ততোধিক রাশির গুণফল আকারে লেখা যাচ্ছে, তাহলে শেষোক্ত মানে এই যে এইগুলো হচ্ছে এই যে প্রথম রাশির কি? উৎপাদক। ওকে, এটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবা, একটু ধৈর্য ধরো। হ্যাঁ, শুধু ইনটু বা হচ্ছে ভাগফলের ক্ষেত্রে। হ্যাঁ, উৎপাদক মানে গুণনীয়ক। ওকে, উৎপাদকের বাংলা ভাইয়া উৎপাদকই। দেখো এখানে দেখো খুব সুন্দর মতো তোমাদের কাছে দেয়া আছে, উৎপাদক নিয়ে একটু ডিসকাস করা হয়েছে। মনে করো যে বীজগাণিতিক রাশি আছে আমাদের একটা 3x - 5xyz। এখানে প্রথম পদ হচ্ছে আমাদের 3x, দ্বিতীয় পদ কি? -5xyz। তাহলে দেখো প্রথম পদের উৎপাদক কি কি? দেখো প্রথম পদটা 3x না? 3x কে আমরা কিভাবে লিখতে পারি? 3 × x। তার মানে 3 একটা উৎপাদক, x একটা উৎপাদক। তারপরে দ্বিতীয় পদ দেখো -5xyz, এটাকে কিভাবে লেখা যায়? -5 × x × y × z। এই যে -5xyz এটাকে আমরা লিখতে পারি -5 × x × y × z। তার মানে এই যে -5 তারপর x y z এগুলো সব কি? উৎপাদক। ফারহান, হ্যাঁ হ্যাঁ ফারহান, হ্যাঁ ডট মানে ইনটু। উৎপাদকের ইংলিশ হচ্ছে ফ্যাক্টর, সামিহা।
ওকে, ভেরি গুড রিদওয়ান। তাহলে দেখো এখন আমাদের তো সহগ কিন্তু আমরা চিনি। দেখো এখানে সহগের একটা ডেফিনেশন ছিল আমাদের, সহগ কিন্তু আমরা চিনি। সহগ কি? চলকের সাথে গুণ আকারে থাকা রাশি হচ্ছে আমাদের সহগ। ওকে, চলকের সাথে গুণ আকারে থাকা রাশি কিন্তু আমাদের সহগ। সহগ কিন্তু আমরা বুঝাইছি। জায়েদ একটু অপেক্ষা করো ভাইয়া। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এই ডায়াগ্রাম দেখে বুঝছো কিনা যে উৎপাদক বলতে কি বোঝানো হয়। দেখো ভাইয়া, আরেকবার আমি রিপিট করতেছি। দেখো যে বীজগাণিতিক একটা রাশি আছে আমাদের কাছে 3x - 5xy z, এটা একটা আমাদের বীজগাণিতিক রাশি। এই রাশির ভিতর প্রথম পদ কোনটা? এই যে 3x। দ্বিতীয় পদ কোনটা? -5xy z। এটা আমরা সবাই বুঝি। পদ কিভাবে আমরা বের করা হয় এটা কিন্তু আমরা সবাই শিখছি ভাইয়া। এখন দেখো এখানে প্রথম পদ যে আমাদের 3x আছে, এইটা 3x কে আমরা কি লিখতে পারি? 3x কে আমরা কিন্তু লিখতে পারি 3 × x। তাইলে দেখো 3x কে কিন্তু দুইটা ভিন্ন ভিন্ন রাশির গুণ আকারে লেখা যাচ্ছে, একটা 3, একটা হচ্ছে x। এই যে দুইটা ভিন্ন ভিন্ন রাশির গুণ আকারে আমরা লিখতেছি, এটাই হচ্ছে আমাদের উৎপাদক। 3 হচ্ছে একটা উৎপাদক, x একটা উৎপাদক। ঠিক একইভাবে -5xyz কে আমরা কিন্তু 4টা রাশির গুণফল আকারে লিখতে পারি, এগুলো হচ্ছে আমাদের উৎপাদক। এটাই ছিল আমাদের উৎপাদক। আর জুনাইরা ওই দশমিক চিনতে পারবা, কোনটা দশমিক কোনটা ডট এটা চিনতে পারবা, কোনো সমস্যা নাই। উৎপাদক হচ্ছে ফ্যাক্টর ভাইয়া, ফ্যাক্টর। উৎপাদকের ইংলিশ ফ্যাক্টর। ওকে, চলো আমরা সামনে আগাই। এখন দেখো এটার উত্তর দাও, তোমাদের জন্য একটা কুইজ আছে, এটার উত্তর দাও ঝটপট। ওকে, আমরা পোলটা এন্ড করে দিচ্ছি রেজাল্ট শেয়ার করার আগে। চলো আমরা এটার উত্তরটা দেখে নিই। দেখো প্রথমে কি আছে? -2x / 9। তো এটাকে চাইলে আমরা লিখতে পারি 2x - 2x / 9, এভাবে লেখা যায়। তারপর আছে কি দেখো, প্লাস 7x + m। তাহলে এই রাশিটিতে পদ কতগুলো আছে দেখো, আমরা যদি গুনি পদ কতগুলো আছে। এই একটা আমার পদ, এই একটা দুইটা, এই একটা তিনটা। তাহলে আমাদের পদ আছে মোট কতগুলা? 3টা। তোমরা অনেকেই সঠিক উত্তর দিছো। তো আমি যদি একটু লিডার বোর্ডটা পাবলিশ করি, আমাদের প্রথমে আছে হচ্ছে সাবিদ, তারপর হচ্ছে নাবা, তারপর মারিয়াম, জাওয়াদ, রিজভি, মারিয়াম, মাহির, আখি, তারপর আরিশা, তারপর হচ্ছে আরকা। ওকে, তোমাদের সবাইকে, বা অর্ক আর কি, তোমাদের সবাইকে হচ্ছে অভিনন্দন। অনেকে আগের লিডার বোর্ডেও ছিলে, তোমাদের সবাইকেই অভিনন্দন। তো আশা করি এটা বুঝতে পারছো। একটু জানাও এটা বুঝছো কিনা ঠিকঠাক মতো। ওকে, তো এরপরে আমরা যদি সামনে আগাই, দেখো এই জিনিসটা তো এক্সপ্লেন করছি, উৎপাদকও আশা করি তোমরা বুঝছো। ম্যাক্সিমাম মানুষই জানাইছো যে উৎপাদক বুঝতে পারছো। তো এরপর যদি আমরা সামনে আগাই, দেখো তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক আছে। হ্যাঁ, তো এই হোমওয়ার্কগুলো তোমরা হচ্ছে সলভ করবা, বাসায় বসে সুন্দর মতো সলভ করবা। সলভ করে হচ্ছে রেখে দিবা এটা। এরপরে নেক্সট ক্লাস যখন হবে তোমাদের গণিত ক্লাস, তখন ওই ক্লাসে তোমাদের হোমওয়ার্কগুলো কিন্তু ডিসকাস করা হবে। তো তোমরা কিন্তু হোমওয়ার্কগুলো অবশ্যই সলভ করবা ক্লাস শুরু হওয়ার আগেই। এরপরে আরও একটা হোমওয়ার্ক আছে, তো এই দুটা হোমওয়ার্ক তোমরা সলভ করবা। তো এখন তোমাদের উদ্দেশ্য হচ্ছে কিছু জিনিসপত্র আমরা একটু দেখাবো। তো আমরা যদি শুরু করি, এখানে দেখো আমাদের হচ্ছে এই যে ক্লাসগুলো আমরা করতেছি, প্লাস পিডিএফ, প্লাস হচ্ছে যেই সমস্ত আমাদের কোর্স কন্টেন্ট আছে বা রুটিন আমরা কিভাবে দেখবো, এই জিনিসগুলো কোথায় পাবো আর কি, সেটা হচ্ছে আমরা বের করতে যাচ্ছি এখানে। হ্যাঁ, তো এটা আমরা দেখবো আর কি। তো এখানে দেখো আমাদের যেই পোর্টাল, স্টুডেন্ট লগ ইন করবা, লগ ইন করার পরে যে এখানে পোর্টালে চলে আসবা, এখানে তো লাইভ ক্লাস যেদিন থাকবে ওই দিন আগে থেকে রিমাইন্ডার পাবা, মানে আগের দিন থেকে রিমাইন্ডার পাবা যে নেক্সট দিন তোমার হচ্ছে লাইভ ক্লাস আছে। তারপরে এখানে দেখো এই জায়গা হচ্ছে আমাদের কোর্স অ্যান্ড কন্টেন্ট আছে, যে তোমার যে যে ক্লাস আছে তোমার ক্লাস অনুসারে তুমি ওখানে গেলে, তুমি ওখানে হচ্ছে 6-এর জন্য যেটা, সেখানে তুমি হচ্ছে তোমার এখানে সব সাবজেক্ট ওয়াইজ, যে ম্যাথের ক্ষেত্রে যদি আমরা দেখতে চাই, তুমি ম্যাথে গেলে তখন এখানে তোমার যা যা শুরু হচ্ছে সেই চ্যাপ্টার ওয়াইজ বইয়ের পিডিএফও পাবা এখানে। প্লাস হচ্ছে তুমি এখানে ঢুকলে সব জিনিসপত্রগুলো পাই যাবে। হ্যাঁ, রেকর্ডিংগুলো হচ্ছে তোমরা পাবা হচ্ছে এই যে পাস ক্লাসেস অপশনে। ওকে, পাস ক্লাস অপশনে গেলে এখানে যে আজকের এই যে ক্লাসটা হয়েছে এটা রেকর্ডিং এ যে এখানে দেখতে পারবা, এই যে ভিডিওতে ক্লিক করলে এখানে দেখতে পারবা। প্লাস এখানে তো পিডিএফও অ্যাড হয়ে যাবে আর কি, পিডিএফটাও পাবো এখানে। হ্যাঁ,
তারপর আমাদের এই যে এক্সাম দিতে পারবে এখানে, পাস্ট এক্সাম, তারপর আরো যা যা আছে। তো এটা ছিল হচ্ছে তোমাদের হচ্ছে যেই আমাদের ওয়েবসাইট, সেটার হচ্ছে ইন্টারফেস আর কি। তো আমরা যদি আমরা আমরা যদি এখানে আরেকটু দেখি, এখানে দেখো তোমাদের হচ্ছে প্যারালাল টেক্সট গুলো দেয়া আছে, প্যারালাল টেক্সট, তারপর হচ্ছে আমাদের যে রুটিন পার্ট 1 দেয়া আছে, এরপরে যখন আমাদের পর্ব 1 শেষ হয়ে যাবে এরপরে পর্ব 2 এর রুটিন হচ্ছে এখানে পেয়ে যাবে। হ্যাঁ, আর এখানে দেখো আমাদের যে প্যারালাল টেক্সট আছে, প্যারালাল টেক্সটের কিছু পিডিএফ এখানে দেয়া থাকবে তোমাদের, মানে বই হাতে পাওয়ার আগ পর্যন্ত পিডিএফ গুলো পাবো আর কি, মানে যেই ক্লাসগুলো হবে আর কি ওই ক্লাস রিলেটেড। আর এখানে তো বোর্ড বইয়ের পিডিএফ তোমাদের জন্য দেয়া আছে আর কি। তো তোমাদের কোনো কোশ্চিন আছে কিনা একটু জানাবা, আর সাথে আমরা আরো কিছু জিনিসপত্র দেখতে থাকি। একটু জানাও তোমরা, তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা। ওকে, প্রশ্ন আছে কিনা একটু জানাও। ওকে, তোমরা ওটা আবার দেখে নিতে পারবা, সমস্যা নেই, মানে একটু ঝাপসা দেখা গেলেও ওটা হচ্ছে রিলোড করে দেখে নিতে পারবা। তো সবকিছু ঠিকঠাক মতো বুঝছো কিনা একটু জানাও, যে কারোর কোথাও কোনো প্রশ্ন আছে কিনা, বা তোমাদের কোথাও অসুবিধা আছে কিনা এরপরেও। ওকে, যেহেতু সবকিছু ক্লিয়ার, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে ক্লাস করার জন্য। আর বীজগণিতের জগতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরেকবার। তো আস্তে ধীরে তুমি যদি লেগে থাকো, মানে পড়তে থাকো আর কি, সুন্দর মতো যদি পড়তে থাকো, জিনিসগুলো দেখতে থাকো, আস্তে আস্তে তোমার কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, মানে যদি তুমি কন্টিনিউয়াসলি পড়ালেখা করো। তো একটা বিল্ডিং তো আর একবারে গড়ে উঠবে না, মানে আস্তে ধীরে ধীরে তুমি হচ্ছে জিনিসটার স্বাদ আস্বাদন করতে পারবা। তো এই যে ক্লাস 6 থেকে বীজগণিত পড়া শুরু হচ্ছে, তুমি 11, 12, তারপরে তুমি যখন আরো উচ্চ শ্রেণীতে যাবা, তখনও কিন্তু বীজগণিতের অনেক কিছু তোমার লাগবে। তো একদিনে তো আর শিখরে উঠে পড়া যাবে না, বা গাছের শীর্ষে উঠে যাবে না। তো আমাদের তো সময় লাগবে, তো সময় দিতে হবে, সাথে থাকো। আর আবারও তোমাদের কষ্ট করে এতক্ষণ ক্লাস করার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিওয়ান। বেস্ট অফ লাক।